আচ্ছা, আমি সাইদি হাসান রাব্বি। আগে আপনাদের মতন এইখানে বসতাম, আজকে হচ্ছে এইখানে আপনারা আমাকে নিয়ে আসছেন। সো ভাবছিলাম খুব পড়ালেখা করে আসবো, কিন্তু সম্ভব হয় নাই। সেটার জন্য আপনারা আমাকে হচ্ছে একটু হেল্প করতে পারেন আর কি। আমি আলাপটাকে একটু ইন্টারেক্টিভ ভাবে করার চেষ্টা করতেছি, কারণ আমি কোনো শিক্ষকও না, আমি হচ্ছে কোনো গবেষকও না। আমি হচ্ছে আপনাদের মতোই চলচ্চিত্র সংসদ কর্মী ছিলাম, এখনো আছি ধরতে গেলে, তোমরা যদি অ্যালাউ করো। আর হচ্ছে সিনেমাটা বানানোর এক ধরনের প্রচেষ্টার ভিতর দিয়ে আছি। এই ফ্যানটা অফ করে দিই না, মোটামুটি ঠান্ডা আছে তো। এই বৃষ্টির জন্য বোধহয় একটু আমাদের অ্যাটেন্ডেন্স কম। আরও মানুষজন যারা আসতেছেন তাদেরকে পরবর্তীতে আমরা কোন জায়গা থেকে ছিলাম কেউ একজন একটু ধরা দিলেই হবে, কারণ একটু গুছায় আলাপটা করতে চাই। কি আলাপ করব? আমরা যখন আপনাদের সাথে কথা বলছিলাম তখন আমরা জানলাম যে কি বিষয়বস্তু নির্ধারণ করা যায়। নোহার সাথে কথা হচ্ছিল, আর অনেকের সাথে কথা হচ্ছিল। আমি নিজেও একটু চিন্তা করার চেষ্টা করলাম যে কি নিয়ে আলাপ করতে পারি। এত তো বেশি কথা বলতে পারি না, তো যে কোনটা হলে সুবিধা হয়, যে ছোট করে হোক বা বড় করে হোক কিছুক্ষণ আলাপ করতে পারবো আপনাদের সাথে। তো আমি যে জিনিসটা ফেস করছি সবসময়, যে ছবি বানানোর ক্ষেত্রে যে লট অফ লিমিটেশনস, অনেক ধরনের হচ্ছে লিমিটেশনস আছে। আপনারা এটাকে সীমা হিসেবে ট্রান্সলেট করতে পারেন, কেউ কেউ আবার হচ্ছে সীমাবদ্ধ হিসেবেও বলতে পারেন, যে আমরা সবসময় কোনো না কিছু সীমার ভিতর দিয়েই যাই। সেটা আসলে বাহ্যিকভাবেও হইতে পারে, বা হচ্ছে অন্য অ্যাসপেক্ট থেকেও ভাবতে পারেন যে সবসময় আমরা আসলে আবার স্বাধীন কিনা সেটাও বলা একটু মুশকিল। সেটা একটা ফিলোসফির একটা আলাদা জায়গা, ওই আলাপটা আলাদা। কিন্তু তবুও বলতেছি, যারা আমরা ছবি বানাইতে চাই তাদের বেশ অনেক কিছু লিমিটেশন ফেস করে আসতে হয়, এটা স্বাভাবিক। আমি একটু সবার আগে আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। আমি সাইদি হাসান রাব্বি, আপনাদের মতন কর্মী ছিলাম। সিনেমা বানানোর জন্য বেশ কয়েক বছর ধরে নিজেকে চেষ্টা করতেছি আর কি। সিনেমা শ্রমিক হিসেবে আমাকে আইডেন্টিফাই করতে পারেন। অনেক পরিচিত মুখ দেখছে, অনেক নতুন মুখ দেখছে। আমরা একটু যদি পরিচিত হইতে থাকি, নুহার থেকে আমরা স্টার্ট করি। আচ্ছা, 23-24। ও, 2020 সালের পরে ইউনিভার্সিটিতে মানুষ ভর্তি হয়েছে। যাক, জেনে খুশি হলাম, থ্যাংক ইউ। লেদার প্রোডাক্টস। কোন ব্যাচে বলেন? 23-24। আচ্ছা, একই একই ব্যাচের ফার্স্ট ইয়ার আমাদের। ভাই, অনেকদিন পর দেখা হলো, কেমন আছেন? বাহ, আমি আমার মানে ছাত্র জীবনে যতগুলো পাঠচক্র করছে আপনাকে কোনোদিন মিস করি নাই। তো আমার এটা খুব ভালো লাগছে যে এখনো আপনি আমাদের সাথে আছেন, ছবির সাথে আছেন, এই জন্য একটা ধন্যবাদ। এবং আপনি লেখালেখি চালায় যান, এবং হচ্ছে আমাদের আরেকটু দিক নির্দেশনাও দিতে পারেন কিভাবে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ। ওই ওই পাশ থেকে একটু আসি। আচ্ছা আচ্ছা, এবার আমাদের যারা আছেন। আচ্ছা, লেদার প্রোডাক্টসে দুইজন পাইলাম। আমার এক বন্ধু ছিল ঋষভ, ও লেদার প্রোডাক্টসে ছিল। তোমরা বেসিক্যালি ইউনিভার্সিটির বাইরে, তাই না? তার তারপর একটু বাইরে। বাহ, বাহ, সুন্দর। হ্যাঁ, আসিফ তো আমার খুবই পরিচিত, তাও আসলে বাকিদের পরিচয় দিয়ে দিই। নতুন সিনেমাটোগ্রাফার। আচ্ছা, যাই হোক, এই আলাপটা আগে একটু নিজেদের পরিচয় জেনে নিলাম, তাতে হচ্ছে আমরা বোধহয় একটু, আমি নিজেও একটু আইস ব্রেকিং করে নিলাম, আপনাদেরও করে নিলাম। কারণ হচ্ছে কিছু জিনিস আপনাদের থেকে জানতে চাই, শিখতে চাই, কিছু জিনিস আমি অভিজ্ঞতা শেয়ার করতে চাই, সেই জায়গা থেকে আজকে আসা। সো যদি আমাদের আজকের বিষয়বস্তু নির্ধারিত হয় সীমার মধ্যে সিনেমা ভাবনা, সেই ক্ষেত্রে আমরা আলাপটাকে কিভাবে আগাতে পারি? আমরা আলাপটাকে আগাতে পারি যে হচ্ছে সীমাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতেছি, মানে
লিমিটেশনগুলো কি, বা আদৌ কি কোনো লিমিটেশন আছে কিনা, বা যেটা থাকলে আমি, আপনি, আপনারা কারা কেমন কি লিমিটেশন গেস করতে পারেন কিংবা ফেস করছেন, সেটাকে আগে একটু অ্যাড্রেস করে সীমাটা নির্ধারণ করি। তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে যাই যে সিনেমার এই সীমাগুলোকে কিভাবে আমরা অতিক্রম করে নতুন ছবি বানাতে পারি কিংবা আমরা দেখতে পারি। আপনারা যেহেতু চলচ্চিত্র সংসদের কর্মী এবং হচ্ছে আপনারা নিজেরাও এক ধরনের একটা গোল আছে আপনাদের কাজের মধ্যে, আপনাদের চলচ্চিত্র সংসদ আন্দোলনের এক ধরনের টার্গেট আছে, সেটার মধ্যে আরেকটা অন্যতম কথা হচ্ছে যে আমরা সুস্থ চলচ্চিত্র, সুস্থ দর্শক নির্মাণের প্রক্রিয়ায় কিছু কাজ করতে চাই, তাই তো? তো সেইটাও আমাদের আসলে একটা প্রাসঙ্গিক আলাপ হবে আজকে। তো এরপর হয়তোবা আমরা হচ্ছে দেখতে চাই যে সিনেমা কেন বানাতে চাই, কেন সিনেমা বানানো প্রাসঙ্গিক, কেন সিনেমা বানানোর আমাদের ইচ্ছা হয়, সেই জিনিসটাও যদি একটু আলাপ করে নিতে পারি আমার মনে হয় খুব ভালো হবে। আমরা কিছু সিনেমার ইতিহাস নিয়ে আপনারা অনেক কিছু জানেন, আমি কম জানি, কিন্তু সিনেমার ইতিহাস থেকে দুই একটা সময়কে একটু ইঙ্গিত করতে পারি, যেখান থেকে আমরা এই সময় 2025 সালে এসে আমাদের ছবির, আমাদের বানানোর প্রক্রিয়ার ছবির, সেগুলো আমরা ভেবে নিতে পারি। আমাদের সাথে নতুন একজন জয়েন করছেন, খুব চাপের থেকে আসছেন, তার সাথে আমরা পরিচয় হয়নি। আমি সাইদি হাসান রাব্বি, আজকে আপনাদের সাথে আলাপ করতে চাই। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে এরপর দু একটা ছবি যেগুলো আমাকে ইন্সপায়ার করে, হয়তো বা আপনাদেরকেও ইন্সপায়ার করে, তাদের হচ্ছে সেই ছবিগুলোর আমরা কিছু ট্রেলার কিংবা ফুটেজ কিংবা পোস্টার অ্যাটলিস্ট দেখে হয়তো বা আমরা একজন একজনের সাথে কথা বলতে পারি। সেই ছবিগুলো কেন আমাকে ইন্সপায়ার করতেছে, কেন আপনাদেরকে ইন্সপায়ার করে, সেই আলাপটাও করা যেতে পারে। এরপরে হচ্ছে আমরা ছবির বিভিন্ন বানানো হোক, দেখানো হোক, সেই জায়গাগুলোর যেই ডিফিকাল্টিস ফেস করি আমরা, বা যে ধরনের, সেখানেও এক ধরনের সীমাবদ্ধতা আছে আমাদের জীবনে। আপনারা অনেক ফেস্টিভ্যাল করেন, সেখানে ছবি দেখাতে হয়, সেগুলো নিয়ে অনেক ধরনের নিয়ম আছে, যেগুলো কিছু আমরা মানি, অনেক সময় কিছু আমরা হচ্ছে ওভারডু করে চলে যাই। তো সেখানেও এক ধরনের সীমাবদ্ধতা আছে বলে আমার মনে হয়, সেই জিনিসগুলো আলাপ করার চেষ্টা করব। আমি খুব খুশি হলাম, আমি আবার একই সাথে দুঃখিত। আমি যখন আপনাদের মতন শুরু করেছিলাম বিশ্ববিদ্যালয় জীবনে, তখন আমাদের খুব পছন্দের সিনিয়রদের মধ্যে একজন ছিলেন ধ্রুব কুমার দাস। তিনি আপনাদের সাথে বোধহয় সর্বশেষ একটি পাঠচক্রে অংশগ্রহণ করেন এবং তার বিষয়বস্তু খুব চমৎকার ছিল। আমার থাকা সম্ভব হয়নি, আমি এই জন্য খুবই কষ্টে আছি আর কি। থাকলে সেখান থেকে কিছু আলাপ ধার করতে পারতাম। উনি খুব সম্ভবত এআই ছবিতে কি ধরনের প্রভাব ফেলছে এখন, বা কেমন, কি বলবো, মানে কি ধরনের উপকার আমরা পেতে পারি, কিংবা আবার কি ধরনের থ্রেট আমাদের জন্য বা অবস্ট্যাকল আমাদের জন্য আছে, সেগুলো হচ্ছে খুব সম্ভবত আলাপ হয়েছে বলে আমি ধারণা করে নিলাম। এরপর এই বোরিং আলাপের মাঝখানে আরেকটা বোরিং ছবি যদি দেখাই, আমার একটা 10 মিনিট 6 সেকেন্ডের, সেটা নিয়ে ধরেন আপনাদের সাথে একটা কোশ্চেন অ্যান্সার সেশন হইতে পারে, অভিজ্ঞতা বিনিময়ও হইতে পারে। তো ওইটা নিয়ে একটু বেশি ভয়ে আছি, কারণ আপনাদের মতন বয়সে কারো ছবি দেখলে ধুমাইয়া সমালোচনা করতাম। তো আজকে একটু বেশি নার্ভাস লাগছে যে আজকে বোধহয় তীরগুলো আমার দিকে আসবে। হ্যাঁ, তো একটু তবুও সমালোচনা খুব গুরুত্বপূর্ণ। ভাই আছেন, ভাই জানেন, তার সাথে আমরা প্রথম দিকে এই আলাপটা করতাম যে অনেকে একসময়, মানে একটু বাইরের আলাপ করতেছে আর কি, যে অনেকে একসময় বলতেন যে ছবি বানাইলে আর দেখলেই তো হয়, সমালোচনার আবার দরকার কি। অনেক সময় অনেকে এই ধরনের আলাপগুলো করেন। তো তখন আমরা খুব ইন্টারেস্টিং ডিসকাশনগুলো করছিলাম যে কেন দরকার, কেন ছবিকে ক্রিটিসিজমের ভিতর দিয়ে যাওয়া উচিত, বা এই সমালোচনার নেচারটা কি, সেটাও আমরা বোঝার এক ধরনের চেষ্টা করছিলাম। এবং আমি আমার ইনটেক হচ্ছে ওইখান থেকে যে আসলে ছবির সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি ওই পক্ষে ছিলাম না যে ছবির সমালোচনা কেন দরকার, আমি অবভিয়াসলি সেই জিনিসটা রিয়েলাইজ করতাম, এখনও করি, আরও ভীষণভাবে করি, বরং এখন আরও একটু বেশি সেন্সিটিভ, কারণ এখন বানানো শুরু করতে পারছি মনে হচ্ছে। তো এটা এমনি জাস্ট অন্য একটা আলাপ করলাম। তো আমি আসলে আমাদের মূল আলাপগুলোতে চলে আসি। যেহেতু ইন্টারঅ্যাক্টিভ সেশন, আমার মনে হয় আপনাদের একটু পার্টিসিপেশন হইলে আমার জন্য খুব উপকার হয়। নিয়ম অনুযায়ী
সর্বশেষ যিনি আসলেন তার পরিচয়টা আমরা যদি একটু জেনে ফেলি। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। তো আমরা এখন যদি আমি একটু আপনাদের দিকে একটা রেশিও, মানে একটা হচ্ছে আমি একটু ছোট একটা সার্ভে করতে চাই এই রুমের ভেতর। আমরা মোটামুটি এখানে সবাই সিনেমা দেখি, তাই তো? আমি সেই আগ্রহ থেকেই আপনারা আসছেন এই বোরিং আলাপটা শুনতে, সেটাই আমার বিশ্বাস। তো যেহেতু সবাই ছবি দেখি, তার মানে সিনেমার উপরে আমাদের একটা ভালোবাসা আছে বা পছন্দ আছে, তাই তো? তো সেটা আমি ধরে নিলাম। এবং যারা এখানে চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মী আছেন, তাদের তাদেরটাও আমি মোটামুটি জানি যে হচ্ছে তারাও আসলে ছবির সাথেই সবসময় আছেন, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে। কিন্তু আমার অনেক বছর আগে থেকেই প্রশ্ন যে আমরা কারা সিনেমা বানাতে চাই। তো আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কারা সিনেমা বানাতে চাই, আপনারা হাত তুলতে পারেন আর কি, বা কখনো কোনো সিনেমার সাথে যুক্ত হইতে চাই। মানে এমন না যে শুধু ডিরেক্টর হইতে হবে, শুধু সিনেমাটোগ্রাফার হইতে, যে কোনোভাবে। আপনাদের এখানে ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের অনেকে আছেন, সিনেমায় আপনাদের অনেক স্কোপ আছে কাজের। আমরা মোটামুটি 3 থেকে 4 জন পাইলাম যারা হচ্ছে সিনেমা বানাতে চায়। আমার সহকর্মী আসিফ বলতেছে সে চায় না। তো মুশকিলটা কোথায়? আপনাদের মতন যখন ছাত্র অবস্থায় ছিলাম, মানে একাডেমিক জায়গা থেকে, এখনও তো ছাত্র, তো তখন থেকে আমার মধ্যে একটা ভাবনা ছিল যে ছবি যারা দেখাবো বলে আমরা কাজ করছি, দর্শক তৈরির একটা আমাদের উদ্দেশ্য আছে। আমরা শুধু ছবিটা দেখাচ্ছি এবং ছবি নিয়ে আলাপ করতেছি, কিন্তু ছবিটা তো বানাইতেও হবে। বরং ছবি যারা বানাচ্ছে তাদের সাথে আমরা যদি আরেকটু ইন্টারাকশন বাড়াই, কিংবা আমরাই যদি নিজেরা ছবি বানানো শুরু করি, তাহলে আমার মনে হয় আমরা যেই উদ্দেশ্যের দিকে আগাচ্ছি সেটা অ্যাচিভ করা আরও বেশি সহজ হবে। তো সেই জায়গা থেকে আমি খুবই খুশি যে আজকে এখানে যে কজন আমরা উপস্থিত আছি তার মধ্যে 4 জন অন্তত সিনেমা বানাইতে আগ্রহী বা কোনো কাজের সাথে যুক্ত থাকা। আগে এমন সময় ছিল কেউই আসলে সিনেমা বানানোর প্রতি তেমন একটা আগ্রহী ছিল না। স্পেশালি আমি আমার হাওয়াই লস্কর ব্যাচের কথা বলতে চাই, যে আমি একমাত্র প্রথম থেকে সবাইকে গুতাইতেছিলাম যে চলো ভাই ছবি বানাই, কাজ শিখি, কোথায় কেমন কি হয়। পরবর্তীতে আপনারা জানবেন যে অনেকেই সিনেমার সাথে যুক্ত হয়েছেন এবং হচ্ছে এখনও আছেন। এখন সবাই তো আর সবসময় সিনেমার সাথে যুক্ত হওয়া সম্ভব হয় না। আমাদের এখানে আপনারা হয়তো জানেন বিজ্ঞাপনে কাজ করা একটা শেখার মিডিয়াম হয়ে দাঁড়াইছিল, বা হচ্ছে ডকুমেন্টারিগুলোতে কাজ করা, নিজেদের ছবিগুলোতে কাজ করা, সেইভাবে আমরা ছবি বানানো শিখতে পারতেছি। এবং আমাদের বেশ কিছু ইনস্টিটিউশনও আছে, অনেক দিন ধরে গড়ে উঠছে এবং তারা এখন খুব ভালো পর্যায়ে আছে। তো সেখানে আমার সুযোগ হয় নাই ছবি বানানো শেখার। আমার ছবি বানানো শেখা সেই হচ্ছে মানে প্র্যাকটিক্যালি আর কি বাংলাদেশের ঢাকায়, স্পেসিফিক্যালি ঢাকায় ছাড়া তো সিনেমা কিংবা বিজ্ঞাপনের কাজ খুব কম। এখন কিছুটা একটু পাওয়া যাচ্ছে চট্টগ্রাম আর রাজশাহীর দিক থেকে, অনেক চলচ্চিত্র নির্মাতারা উঠে আসতেছেন, সেটা একটা পজিটিভ লক্ষণ। তো আমি আমার যখন শুরুটা করেছিলাম তখন হচ্ছে আমাকে সেখান থেকেই শুরু করতে হয়েছিল, যেখানে আমি ফিল্ম স্কুলে পড়ার সুযোগ আমি পাই নাই। সেখান থেকে আমি হচ্ছে কিছু অভিজ্ঞতা কালেক্ট করে নিয়ে আসছি। এগুলো আপনাদের কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে সিনেমা বানাইতে চাই, আপনাদের 4 জনের হাতের সাথে আমার হাতও আছে আর কি। আমিও ছবি বানাইতে চাই। ছবি যখন বানাইতে চাই, এই প্যাশনেট ইচ্ছাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। যে ছবি বানাইতে চাই এটা বেশি গুরুত্বপূর্ণ। বানাইতে চাই মানে বানাবই। অনেকে গ্রামে দেখবেন বলে, কিংবা শহরেও আমাদের অনেকে বলে যে নিয়তেই হচ্ছে অর্ধেক হয়ে যায়। তো আমি সেই কথাটা বিশ্বাস করি না, কিন্তু আমার কাছে মানে ইচ্ছা শক্তির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যে বানাইতে চাই অর্থাৎ চাইলে কিছু না কিছু চেষ্টা করলে পারবো, তার মানে চাওয়াটা ইম্পর্টেন্ট। কেন চাই সেগুলো অন্য হিসাব, কেন চাই সেটার উত্তর করা খুব মুশকিল। যেমন আসতেছি আপনাদের কাছে যে কেন চান সিনেমা বানাইতে, ভূত তাড়াবো আর কি, বেশি টেনশন করেন না। তো হচ্ছে ধরেন আপনাদের এখানে আইএমএল এর পাশে হচ্ছে গুরু নানক শাহের উপাসনালয় আছে।
সেইখানে দেখবেন আপনারা যারা, আমি বেসিক্যালি যাইতাম প্রথম প্রথম ভাত খাইতে, পরে হচ্ছে একটু তাই তো, তো পরে দেখলাম শুধু আসলে এই অন্নপ্রসাদ গ্রহণ করাই তো হচ্ছে খোরাক মিটতেছে না, তো গানও শোনা শুরু করলাম, বাস কথাবার্তাগুলোও শোনা শুরু করলাম। তো গুরু নানক শাহীর একটা কথা আছে যে হচ্ছে জো বলে সোনি হাল সাত শ্রী আকাল। এটার একভাবে ভাঙা ভাঙা বাংলা আমি যদি করতে পারি, যে খুঁজতেছে সে পাবেই। কথাটার মিনিংটা এরকম। তো আমার কাছে কথাটা খুব মজা লাগে, যে ভালো লাগে এবং হচ্ছে খুব ইন্সপায়ার করে যে আসলেই মানে যে খুঁজতেছে, অর্থাৎ কিন্তু এখানে একটু একটু পরোক্ষভাবে আমি চেষ্টাও করতেছি, সেটাও একটু লেগে আছে কথাটার সাথে। শুধু যে আমি খুঁজতেছি তা না, খুঁজতেছি মানে আমি চেষ্টাও করতেছি সেটা অ্যাচিভ করার জন্য। তো আমার কাছে মনে হয়েছে আমার ব্যক্তিগত জীবনে ছবি বানাইতে চাই, এই ইচ্ছাটা আমাকে এখন পর্যন্ত খুব কম সময় হইলেও 8 সাড়ে 8 বছরের মতন সময় হবে, যেখানে আমি খুব প্র্যাকটিক্যালি মেকিংয়ের সাথে জড়িত আছি, শ্রমিক হিসেবে হোক কিংবা ভাবার জায়গা থেকে হোক, সিনেমা দেখার শুরু থেকে হোক। এই ফাঁকে একটু বলে রাখি, আমরা ডিএফএস রুমে সিনিয়রদের কথায় ইন্সপায়ার্ড হয়ে এই ডিভিডিগুলো নামানো শুরু করছিলাম আর কি। তখন কার্টুনে ছিল, গোডাউন টোডাউনে ছিল, সেগুলো নামানো শুরু করে আমরা তখন হচ্ছে কি বলে হোম থিয়েটার একটা কিনতে পারছিলাম, 5.1 সাউন্ড দিত, এবং ডিভিডি ছিল, ওইগুলোতে এটা প্লে করার সুযোগ ছিল। তো এখানে আমি অনেক ছবি দেখছি আমার বন্ধুদের সাথে নিয়ে, সিনিয়রদের সাথে নিয়ে, জুনিয়রদের সাথে নিয়ে। এমনি একটা জাস্ট দুঃখের কথা শেয়ার করে রাখি যে হচ্ছে ওয়ান ফ্লি ওভার দ্য কুকুস নেস্ট, সেটা দেখতে গিয়ে এক রাতে 3টা সাড়ে 3টার দিকে ডিভিডি প্লেয়ার নষ্ট হয়ে গেছিল। এরপর থেকে আমি ওই ছবিটা আর দেখতে পারি নাই। ফাইনালি হচ্ছে এক দুই বছর আগে গিয়ে আমি পরে সময় করে দেখতে পারছি আর কি আমার, এবং আমার খুব পছন্দের ছবির মধ্যে একটা, আপনারা অনেকে হয়তো দেখছেন। তো আমি বললাম যে কেন এটা ইম্পর্টেন্ট, কারণ ছবি দেখাটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা তো আপনারা আরো ভালো বলতে পারবেন। তো সেই ছবি দেখার যে একটা চর্চা আছে, অভ্যাস আছে, সেটাকে ফিল্ম রিড করার একটা ব্যাপার আছে, তাই তো? সিনেমা পড়া যায় আসলে, এই কথাটার সাথে আমি একমত। আমাদের বিধান দাও সিনেমা পড়া নিয়ে একটা চমৎকার লেখা আছে তার বইতে, খুব সম্ভবত বইটার নাম আমি ভুলে গেছি, হাউ টু রিড এ সিনেমা বা এরকম, চলচ্চিত্র পাঠ সহায়িকা। তো আমি বলছি যে কেন, কারণ ছবি দেখাটাও একটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, যদি আপনি ওই ছবি বানাইতে চান কিংবা ছবির সাথে কাজ করতে চান, চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে থাকতে চান, সেই ছবি দেখাটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু কেন ছবি বানাইতে চাই, সেই প্রশ্নে আসলে আমি নিজেই এক এক দিন এক এক ধরনের উত্তর দেই, এক এক দিন মনে হয় আমার কাছে কোনো উত্তর নাই, কিন্তু বানাইতে চাই সেই জিনিসটা কনফার্ম। অনেকে হচ্ছে এই যেভাবে হচ্ছে ভালোবাসার অন্বেষণ করেন, যে ভালোবাসা বলতে কি বা সেটা ডেফিনেশন করা যায় কিনা, তো সেটা যেমন একটা জটিল প্রক্রিয়া, তো আমি মনে করতেছি যে আমার ক্ষেত্রেও বা আপনাদের অনেকের ক্ষেত্রেও হইতে পারে যে ছবি কেন বানাইতে চাই, কেন এই নেশায় পড়লাম, সেইটা খুঁজে বের করাও খুব ডিফিকাল্ট। আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলতে চান কেন ছবির সাথে যুক্ত হইতে চান বা কেন সিনেমা বানাইতে আগ্রহী, যারা হাত তুলছেন ফেসে গেছেন, বলেন, নোয়া থেকে শুরু করি। কারণ এই এই আলাপটা একটু দরকার আছে, এবং পুরো আলাপটা আবার আমার ছবির মধ্যেও আছে। সো এই আলাপটা করে গেলে আপনি দেখবেন আমার ছবিটা হয়তো বা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কিংবা আমার সাথে কানেক্ট হচ্ছে বেশি। তো আমার কাছে মনে হয় যে এখন তো ভিজুয়াল মিডিয়া অনেক বেশি পপুলার আর কি, সবাই ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করতেছে, তো এটা একটা রিজন হতে পারে কেন আমার মনে হচ্ছে যে আমি নিজের কথাগুলোকে এক্সপ্রেস করা বা নিজেকেই, যেভাবে দুনিয়াটা দেখি, হ্যাঁ, নিজের দৃষ্টিভঙ্গিটাকে ছবির মধ্যে দেখানো যেতে পারে, সেই সুযোগও সিনেমার আছে। তো সেইটার জন্য আমাদের নোহা আগ্রহী। বাকি একজন, আমি সবাইকে চিনে রাখছি। জি সিনেমা আমি কোভিড যখন হইলো জি জি, মূলত আমি খুব বেশি বাহ, সিনেমা দেখতে দেখতে এক সময় দেখি যে আমার এক ধরনের সিনেমা ভালো লাগে, তারপর দেখি কি যে সেই ধরনের সিনেমা খুব বেশি খুঁজে পাই না। আচ্ছা আচ্ছা, আমার হঠাৎ একদিন মনে হলো যে আমি যে ধরনের সিনেমা পছন্দ করি এগুলো যদি আর খুঁজে না পাই তাহলে সুন্দর, আমার আসলে উচিত যে সুন্দর এই একটা ধরনের রিজন। সিনেমা আমার আমি আসলে একটু কালেক্টও করতেছি যে মানুষকে কি কি বলবো আমি সামনে। তো আমার এটা খুব পছন্দ হয়েছে
যে আমি যেমন ছবি দেখতে চাই তেমন ছবি পাচ্ছি না বলে আমি ছবি বানাতে চাই। এদিক থেকে আর যারা ছবি বানাতে চাচ্ছিলেন হয়তো এই আলাপের পর আর বানানোর ইচ্ছা থাকবে না। না প্লিজ বলেন না, আমার যেহেতু আছে আপনারও থাকবে, বলেন। অ্যানিমেটেড মুভিগুলো দেখতে ভালো লাগে। খুব সুন্দর। যখন ওগুলো দেখি তখন দেখি যে অনেকটা অনেক ক্রিয়েটিভ জিনিস করছে। বাহ। কিন্তু আপনি ছবিতে কি দেখাইতে চান বা কেন বানাইতে চান আর একটু বলা যায়? ওইগুলা দেখে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা, মানে নিজেও এক ধরনের একটা ক্রিয়েশন করার। আমার সাথে আপনার কিছুটা মিল আছে। এখান থেকে আরো কেউ সিনেমা মেকার পটেনশিয়াল, প্লিজ। নিজে অ্যাক্টিং করতে চাই, এছাড়া কোনো যদি কারণ থাকে। আমার কাছে মনে হয় আসলে ফিল্ম আপনি যেরকম বলেন জি। আমার কাছে ল্যাঙ্গুয়েজের মতো আসলে অনেক কিছু আসলে লেখে বোঝানো যায় না আসলে, বা ফিল্মের ওই সময়টা আসলে যখন আমরা দেখি তখন মাঝে ওই জায়গাটা আমি চলে গেছি বা ওই জায়গাটা ফিল করতে পারতেছি। এই জন্য আমার মাঝে ওই ম্যাজিকটা, ওই হ্যাঁ ম্যাজিকটা আসলে যুদ্ধের অনেক কিছুতে আমরা আসলে সবাই যাই না, বা কিন্তু ওই সিনেমাটা দেখে আসলে রিলেট করতে পারছি যুদ্ধে যারা যাচ্ছে তাদের কীরকম লাগতেছে, বা লাভ লেখে বোঝানো যায় বাহ, এক্সপ্রেশন ওইগুলো দিয়ে আসলে বুঝতে পারছি। বেশ সুন্দর সুন্দর রিজন। তো আমি আমার কালকের কোন রিজনে ছবি বানাতে চাইতাম সেটা ভুলে গেছি, কিন্তু আজকে একটা জিনিস মনে আছে। আমি ছবি বানাতে চাই, এটার একটা অদ্ভুত রিজন আছে। আমার মনে হয়েছে যে শিল্পের অনেক মিডিয়াম আছে, আপনারাও জানেন। তো সেটার অনেকে দাবি করে যে সিনেমা হচ্ছে লেটেস্ট মিডিয়াম, সেটা নিয়ে একটা ডিবেট আছে। কিন্তু আমি মনে করি যে আমি সিনেমাটা ঠিকঠাক একটু বুঝতেছি, বা হচ্ছে মনে হচ্ছে যেন বানাইতে পারবো। যেমন আমাকে দিয়ে পেন্টিং হয় নাই। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে বোধহয় 37তম হয়েছিলাম চারুকলায়, কিন্তু লিনিয়ার ড্রয়িং খুব খারাপ, এই জন্য আর সাহস করি নাই যে পড়বো। নাট্যকলায় ভর্তি ছিলাম, কিন্তু পরে আবার ক্যান্সেল করে চলে আসছি, কারণ ওইটাও একটু ডিফিকাল্ট লাগছিল যে পারবো কি পারবো না। শুধু তাই না, না আমি হচ্ছে জগন্নাথের থিয়েটারে টাকা পয়সা দিয়ে কাগজপত্র আবার ক্যান্সেল করে নিয়ে চলে আসছি তোমাদের ইউনিভার্সিটিতে। এসে বুঝলাম ভুল করছি। না, তবে একটাই উপকার হয়েছে যে আমি ফিল্ম সোসাইটিকে পাইছি, না হইলে আমার জীবন আসলে খুবই পাঞ্চা হইতো আর কি। এটা সত্যি, আপনারা হয়তো বা সামনে রিয়েলাইজ করতে পারবেন। হ্যাঁ, রিলেট করতে মানে ধরেন ইউনিভার্সিটির ক্লাসে তেমন একটা আগ্রহ নাই। শেষ 2 বছর মধ্যে ঘুমাইছি খুব চমৎকার পজিশনে গিয়ে, যে ঘুমাইলে খুব ভালো লাগছে ক্লাসে। কিন্তু ডিএফএসে কখন আসতে পারবো, এইখানে বসলে কয়েকটা মানুষের সাথে একটু আলাপ হবে, নতুন কিছু জানবো, নিজেও একটু পার্টশার্ট নিতে পারবো যে আমি এটা ছবিটা দেখে আসছি, জানো মিয়া তোমরা তো দেখোই নাই। তো এই ধরনের একটা ইয়ে ছিল আর কি। তো কেন বলছি যে আমি ছবি বানাইতে চাই, এই মিডিয়ামটাকে আমার মনে হচ্ছে যে এইখানে আমি কিছু করতে পারবো। 1, 2 হচ্ছে আমি চাই, আমি মানে ধরেন যতদিন বেঁচে আছি কাজের মধ্যে দিয়ে বাঁচতেই চাই, সেটা একটা বিষয়। এবং কাজটা রেকগনিশন পাক বা না পাক, মানুষ আমাকে চিনুক না চিনুক, আমার কাজকে দেখুক না চিনুক, সিনেমা হচ্ছে মানে যদি আমি ধরি অনেক দিন সাস্টেন করার মতন একটা ক্ষমতা আছে তার। যেমন পেইন্টিংয়ে যারা আপনারা পড়েন, পেইন্টিং কিন্তু ঠিকঠাক প্রিজার্ভ না হইলে মুশকিল আছে আর কি ওইটাকে টিকায় রাখার, তাই তো? তো আমি মনে করি যে সিনেমা বেশ আমার থেকে বেশি বাঁচার সম্ভাবনা আছে। মানে আমি যদি ধরেন আর কিছুদিনের মধ্যে মারাও যাই, আমার ছবি যদি থেকে যাইতে পারে, সেই ছবিটা যদি মানে আমার মতন হয় বা আমি যেমনটা বানাতে চাই, সেটা আসলে সাস্টেন করবে এবং অনেক বছর মানুষ সেটা দেখতে পারবে আশা করি। এখন পর্যন্ত যেভাবে আগাইতেছে এমন হইতে পারে সিনেমা হারাই গেল। তো তবুও আমি এখন পর্যন্ত জানি যে সিনেমা টিকে থাকবে। হ্যাঁ, যে কোনো আরেকটু ফর্ম চেঞ্জ করে হোক, চেহারা পাল্টায় হোক, সিনেমা টিকে থাকবে এবং আমার কাজগুলোও টিকে থাকার একটা সম্ভাবনা আছে। তো সেই এক্সিস্টেন্সটা রেখে যাওয়ার একটা তীব্র বাসনা আছে আমার। শুনতে একটু অস্বাভাবিক লাগে। যেমন ধরেন একটা উদাহরণ আমি খুব দেই, ময়মনসিংহ অঞ্চলের কোথাও একটা বোধহয় একজন এক বৃদ্ধ লোক, সে জীবৎকালে অনেক তাল গাছের চারা রোপণ করছে, আটি রোপণ করছে। তাকে যখন সবাই জিজ্ঞেস করে যে আপনি কেন এটা করেন, আপনি তো নিজে এই গাছটা হইতে হইতে নাও থাকতে পারেন, এই গাছের ফল তো নাও খাইতে পারেন, কেন করেন? যারা থাকবে তারা খাবে। এবং আমি বিলিভ করি
অনেকটা আমার মতোই, যে আমার ছবিটা যারা দেখবে হয়তোবা চিন্তা করবে যে ওই সময়ে এই ছবিটা প্রাসঙ্গিক, কিংবা হচ্ছে এই ছবিটা দেখে আমার ভালো লাগছে। তো সেটা তো আমি নিজে অবজার্ভ করতে পারবো না যে কে আমার ছবিকে বললো ভালো লাগছে, কে আমার বললো যে খারাপ লাগছে, এটা কোনো বুলশিট ছবি বানাইছে। এরকম ছবি তো আমিও আরও বানাইতে পারি। কিন্তু যে আলাপটা হবে, ওই যে বেঁচে থাকবো আমি, বেঁচে থাকা তো না, মানে আমার আসলে এক্সিস্টেন্স হয়তো বা থাকবে বলে আমি বিশ্বাস করতেছি, সেটা হচ্ছে আমাকে খুব তাড়ায়, যে আমার কাজগুলো রেখে যায়। অনেকে দেখবেন মানুষদের মধ্যে, আমি আমার নিজেদের অনেক মানুষের মধ্যে দেখছি যে তারা আসলে সন্তান, সম্পত্তি, এই ধরনের কিছু বেছে নেয়, যে এটা রয়ে যাবে, আমার সন্তান ভোগ করবে, তার সন্তান ভোগ করবে, জেনারেশন থেকে জেনারেশনে গিয়ে সেটা জিনিসটা থাকবে। তো এরকম কিছু রেখে যাওয়ার একটা বাসনা আছে মানুষের, সেটা আমি অস্বীকার করতে পারি নাই। এবং আমার ক্ষেত্রে মনে হচ্ছে আমি ছবি রেখে যেতে পারি। এই হচ্ছে আমার সিনেমা বানানোর কারণ। কিন্তু তাহলে সিনেমা বানাবো, যে সিনেমা বানাইতে গিয়ে দেখলাম যে সিনেমা বানানো তো এত সহজ না। হ্যাঁ, এটা সত্যি। কেন সহজ না এটা আপনারা অনেকে রিয়েলাইজ করতে পারেন, আবার খুব কঠিন কিছুও না। যেমন আমার কাছে পেন্টিং করা খুবই ডিফিকাল্ট। এই পেন্টিংটা অনেকক্ষণ ধরে তাকায় আছে আমার দিকে, আপনারাও দেখতে পারেন। এটা হচ্ছে, আপনারা অনেকেই চিনেন, পটেটো ইটার্স নামে একটা পেন্টিং। তো এই পেন্টিংটা দিয়ে একটা ছোট গল্প বলতে চাই। আমি হচ্ছে আপনাদের যে ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে ছবি জমা পড়ে। তো আমি একসময় ওই ছবিগুলো দেখার প্রতি প্রচণ্ড পরিমাণ আগ্রহী হয়েছিলাম, এবং সেইটার একটা বড় রিজন হচ্ছে এই পেন্টিংটা। অলিয়াস ফসেতে আমরা স্ক্রিনিংয়ে যখন জোর করে নিয়ে যাইতো আমাদের সিনিয়ররা, যে চলো দেখি দুনিয়ার স্টুডেন্টরা কি বানাচ্ছে, সেটা দেখা উচিত, ভালো লাগতেও পারে তোমাদের। তো যাওয়ার পরে দেখি যে অনেক ছবি আমাদের ভালোই লাগে, এবং নতুন নতুন চিন্তাভাবনা আছে সেইখানে, ছবির এক ধরনের নতুনত্ব আছে, আবার পুরানো বোতলের নতুন গল্প বলার চেষ্টা হচ্ছে, সেগুলো দেখা একটা আগ্রহ জন্মাইলো। তো এই পেন্টিংটা কেন রেলেভেন্ট হইলো এই গল্পে? অলিয়াস ফসেতে আমি একটা ছবি দেখছিলাম, মানে স্ক্রিনিংয়ে, যে হচ্ছে কোন দেশের ঠিক মনে নাই, ডিরেক্টর নামও মনে নাই, সেই স্টুডেন্টের নাম কি, সে এখন কোথায় আছে তাও জানি না। কিন্তু এই পেন্টিংটারই সে একটা অ্যানিমেশন করছে। আপনি তো অ্যানিমেশনে আগ্রহী, মানে ভন গগের যেমন হচ্ছে পেন্টিংয়ের স্ট্রোক মোটা মোটা, হ্যাঁ, রাগ করে দিছে না আরাম করে দিছে জানি না, ওগুলো আপনারা পড়বেন। কিন্তু এই যে ইয়েটা, মানে কি বলবো, পেন্টিংয়ের দেখতে যেমন, ঠিক তেমনই একটা অ্যানিমেশন হচ্ছিল। গল্পটা শুরু হয়েছিল এরকম, মানে কোনো কথাবার্তা নাই, একটা লোক দেখতে কিছুটা ভন গগের মতন, কোনো একটা কি বলে জমি দিয়ে আসতেছে, সেখানে প্রচুর বাতাস, সে কোনো শেল্টার পাচ্ছে না। 5-6 মিনিট ধরে আমি ওকে ফিল করতেছি যে ও এখন কোথায় যাবে। এই ফিল করতে করতে দেখলাম যে দূরে একটা ঘরে আলো জ্বলতেছে, এবং সেই ঘরে যখন এসে দরজা খুললো, খোলার পরে আমরা দেখলাম এই পেন্টিংটা, মানে এই মানুষগুলো ওর দিকে তাকায় আছে। এখানেই ছবিটা শেষ হয়ে যায়। তো আমার ছবিটা খুবই পছন্দ হয়েছিল, এবং আমি এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম। কিন্তু পরে যখন দেখলাম এটা আসলে টপ লিস্টে নাই আর কি, বা সামহাও মিস হয়ে গেছে, বা স্কোর কম পাইছে। সো তখন আমার মধ্যে চিন্তা হইলো যে এই ছবিটা যদি আমি দেখতাম, তাহলে হয়তো আমি একটু বলতে পারতাম যে ভাই এই ছবিটা খুব সুন্দর। তো এর পরে থেকে, ওই তাড়না থেকে 800-900 করেও ছবি দেখছি এক সিজনে বোধহয়, না 750 বা 600, অত বেশিও না বোধহয়, অনেক দেখছিলাম আর কি ওই সময়। কিন্তু এরপরে আর দেখতে পারি নাই, কারণ আমাকে এখন ছবি দেখার জন্য অনেকে পাঠায় যে ভাই আইসুলের ছবি আছে, কিন্তু আমি একটাও দেখতে পারি নাই। 10-15টা হয়তো বা দেখছি, মানে সময় করতে পারি না আর কি। তো আমি বলছি যে কেন এই আগ্রহটা হয়েছিল, যে এই ছবিটা আমার মনে হয়েছিল যে সবার দেখা উচিত, যে এত সুন্দর একটা ছবি। আমরা তো তখন ধরো যে অনেক সূত্র মিলাইতাম, যে এই একটা মেসেজ থাকতে হবে, শর্ট ফিল্মের হবে থিওরি, এরকম 3টা একটা ফেলাইতে হবে। কিন্তু এই ছবিটা আমি কোনো একটাই ফেলাইতে পারতেছি না। ওই ছবিটা এমনি আপনা আপনি আমার কাছে খুব সুন্দর লাগছিল। তো ওই আফসোসটা আমাকে হচ্ছে সিনেমা দেখাইতে আরও বেশি আগ্রহী করে তুলছে, যে নাম যাই না, কিন্তু একটা ছবি পাইছি, দেখে ফেলি, কেমন ভালো লাগতেও পারে। তো এই পটেটো ইটার্সের আলাপ শেষ। তো আমি একটু, মানে একটু সংগঠনকে কোনো কিছু দিতে পারি নাই, তো সংগঠনকে অ্যাটলিস্ট আপনাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করছি, যে যে আপনারাও পারলে ছবিগুলো দেখেন, এতে সংগঠনেরও কাজ হয়, আপনাদের নিজেদেরও হয়তো বা ব্যাপ্তি বাড়বে, দেখার ব্যাপ্তি, ভালো লাগার ব্যাপ্তি বাড়বে।
তো এখন আরেকবার একটু আপনাদের কাছে চলে আসি যে ছবি বানাইতে কি কি লাগে, সবাই একটা করে উপাদান বলতে পারবেন, সেটা বস্তুগত উপাদান হোক, মনস্তাত্ত্বিক উপাদান হোক, সেই সবগুলো। আমি এবার একটু উল্টা দিক থেকে শুরু করি, সমুদ্রের কাছ থেকে শুরু করি। ছবি বানাইতে কি কি লাগে, যে কোনো একটা কিংবা দুইটা উপাদানের নাম বলো। আর্ট বা ইচ্ছা শক্তি, তাই তো? আসিফ কি বলো, ছবি কি লাগবে সিনেমা বানাইতে? আইডিয়া লাগতে পারে, বাহ, সবাই আগে মনের থেকে চিন্তা করতেছে। তারপরে গল্প লাগে, গল্প, হ্যাঁ, মানে রাইটিংটা লাগে। সাহিত্য বলো তো, কেমন লাগবে? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং। না, ক্যামেরা ছাড়াও যে ছবি হবে না তা না, ওই যে অ্যানিমেশন কিন্তু বসে আছে, বুঝছো, ও কিন্তু বানায় দেখা দিবে। ট্রুলি মানে আসলে সিনেমার তো চেহারা বদলাইছে, অনেক ধরনের সিনেমা বানানো যায়। আর একটু দ্রুতভাবে যাই, এখন বলা যাবে না, নতুন কিছু বলতে হবে। স্ক্রিপ্ট, আচ্ছা ধরে নিলাম স্ক্রিপ্ট লাগবে। পেছনে পেছনে একজন, সিনেমা বানাতে কি কি লাগবে? আচ্ছা, সবাই একটা কিছু বলে ফেলছে, তারপরেও নতুনদের কাছ থেকে আরো কিছু লাগবে? আমার মনে হচ্ছে আপনারা যা বলছেন, হ্যাঁ ওই লাগতেও পারে, মানুষ লাগবে। মানুষগুলো আবার হচ্ছে ইচ্ছা থাকতে হবে আর কি, যে যেই মানুষের ছবি বানানোর ইচ্ছা নেই তাকে নিয়ে লাভ নেই, ঘর থেকে বেরোতে হবে। হ্যাঁ, ঘরে থেকেও ছবি বানানো যাবে, ঘরের বাইরে গিয়েও ছবি বানানো যাবে, জেনে খুশি হবেন মহাকাশে গিয়েও ছবি বানানো সম্ভব। আর কেউ নতুন কোনো উপাদান? হ্যাঁ, আমার মনে হয় অনেক ফিট থাকা লাগবে যে সিনেমা বানাইতে চায়। হইতেও পারে, আমি হচ্ছে অনেক ডিরেক্টরকে চিনি যারা আসলে তথাকথিত ফিট না, আমি নিজেও ফিট না। হ্যাঁ, আমাদের দেশেও অনেকে আছে, নাম বলা যাবে না। হ্যাঁ, আমি নিজেও তেমন একটা সুস্থ না। যাই হোক, আরো কেউ যদি কোনো ইম্পর্টেন্ট কোনো উপাদান আমরা মিস করে থাকি, আমরা একটা ছবি বানানোর চেষ্টা করতেছি কাল্পনিকভাবে, সময় লাগবে। ভেরি গুড, সময় লাগবে। কারণ অনেকে বলে থাকেন ছবি, সিনেমা হচ্ছে টাইম অ্যান্ড স্পেসের খেলা। মানে যে কোনো একটা ছবি, যেমন টাইম অ্যান্ড স্পেস, আপনি একটা আপনার প্রিয় ছবির কথা বলেন, যে কোনো একটা নাম বলতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা ছবির নাম বলেন, বা যে কোনো একটা ছবির নাম বলেন। হ্যাঁ, কুল কিছু চিন্তা করা লাগবে না। হ্যাঁ, এটাও আমি একটু নরম করে দিব যে আমি কুল কিছু চিন্তা করার আগে কি দেখতাম বা এখনো কি দেখি। হ্যাঁ, আচ্ছা, সেটা কোনো একটা সময়কে নির্ধারণ করে, কিংবা কোনো একটা স্পেস অ্যান্ড টাইমের এক ধরনের ধারণা আমাদেরকে দেয়। যেমন আরও যদি রিলেট করতে পারি, সর্বশেষ বাংলাদেশের কোন ছবিটা মানুষ দেখছেন আপনারা? কোন ছবি? উৎসব। তো উৎসবে আমি যদি বলি, উৎসবে ছবিটা যখন দেখলেন, উৎসবের গল্পটা কয় দিনের, বা কি মনে হচ্ছে, একদিনের, এক রাতের? তার মানে আপনি কিন্তু একটা সময়ের ধারণা পাচ্ছেন যে এটা একদিনের, বা হচ্ছে এটা ওই সময়ের, বা এটা 1960 সালের ছবি, সেই সময়ের প্রেক্ষাপট। আমরা এখন এইখানে ছবি বানাতে চাইলে সেই সময়টাকে ক্রিয়েট করার চেষ্টা করতে পারি সেই ছবি দিয়ে। কিংবা ধরেন আপনারা যখন এই যে ফিল্ম আর্কাইভে যান, ওরা প্রথম দিকে একটা সুন্দর প্রচারণা করতো যে আপনি যাই শ্যুট করেন প্লিজ আর্কাইভে এসে রেখে যান, এটা আমরা ভালো করে প্রিজার্ভ করব। কারণ আপনি যে ছবি তোলেন না কেন, যেই ভিডিওই রোল করেন না কেন, সেটা একটা সময় এবং স্থানের মানুষদের অনেক কিছুর ডিটেল সে ক্যাপচার করে রাখে, যেটা আপনি জাস্ট 1 সেকেন্ড পরে হলেও আর ওইটা ফেরত পাবেন না। সেটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াইতে পারে। আমাদের অনেক সময় হচ্ছে অডিও ভিজুয়াল কি বলে দলিলের প্রয়োজন হয়। কিংবা আমরা রিসেন্টলি একটা ছবির কাজ করছিলাম, সেখানে ধরেন 1810-1820-এর মানুষদেরকে পড়তে হচ্ছিল, তাদেরকে নিয়ে সেই সময় সেই ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো নিয়ে একটা পড়ালেখা করা শুরু করেছিলাম। তো তখন আমরা কিছু পেইন্টিং কিংবা ছবি দেখতে পাচ্ছিলাম, সেই চেহারার মানুষগুলা, সেই কস্টিউমগুলা আমাদের মতো না। তার মানে দিনে দিনে সেটা বদলায়। যেমন আমি লাস্ট একটা সুন্দর ছবি অনেকদিন পরে খুঁজে পাইছি, সেটা হচ্ছে লোহাখোর, শাহিন দিল রিয়াজের। এটা অনেকে হয়তো বা দেখতে পারছেন, আমি আপনাদেরকে একটু ট্রেলারটা দেখাই।
তো সেটা দেখার পরে আমার সাথে আরও যে কয়জন দেখছেন, যারা আর কি সিনেমা নিয়ে তেমন একটা ভাবেন না, তারা হঠাৎ করে বললেন যে দেখছো আগের দিনের মানুষ কত সুন্দর ফিট ছিল। তো মানে উনি একটা স্থানের সময়কে থেকেও উনি এক ধরনের একটা ধারণা পাচ্ছেন যে সেই সময়টা কি। তার মানে টাইম অ্যান্ড স্পেস, ও যেটা বললো যে আমাদের সময়ের প্রয়োজন, বানাইতেও প্রয়োজন, এবং যেটা আমরা ছবিতে ফুটে তুলতে চাচ্ছি সেটাও একটা টাইম অ্যান্ড স্পেসের ভেতরে, এই দুই ডাইনামিকের ভিতরে আমরা ধরতে পারি। এক ফাঁকে আমরা লোহাখড়ের ট্রেলারটা একটু দেখে আসি। The biggest disease in the world today is not blood pressure, is not diabetes, is not tuberculosis, is not cholera, is not cancer. The biggest disease today in the world is to feel the feeling of being unwanted. কোয়ালিটি একটু বাড়ানো যায়। সিনেমা পাইছি, এটাই অনেক। সুলতান একদম মস্করা এটা মস্করা হলে আমি শিখবো এই শিখছে এর খানা খানা ভালো করে খাওয়া সমস্যা দরকার ওইটার দরকার সাইডে দিয়া ওইটার পাঁচটা দরকার দুই পেজ করে বুঝতে হয় খাই জানা আমরা পাচ্ছি করে যাও সেখানে স্বীকৃতি পাইতে জানতে পারছি কর্ম করা বলে তারপরে খেতে শুনে দেখা যাবে ক্যামেরা বলছে এটা। হ্যাঁ এটাই তো মানে তখন তো আপু এইটা ছিল না আসলে কেন ছিল বলে দেবো মানুষ তো ধরেন যে ওই কেন বললাম সময় এবং স্থানের, ওই জায়গার ওই শিপ ব্রেকিং ইয়ার্ডের ধারণা পাইতে হইলে আপনি এই ছবি দেখতে পারেন। ওই সময় মানুষরা কিভাবে কথা বলতো, তাদের চেহারা কেমন ছিল, ওই সময়টা কেমন ছিল, তাদের ওই সময় ক্রাইসিসটা কী ছিল, তারা কী নিয়ে স্ট্রাগল করতেছিল সেটাও আপনি জানতে পারেন, সময়টাও পাবেন, স্পেসটাও সেখানে দেখতে পাচ্ছেন। তো তার মানে আমাদের সময়ও লাগবে। সিনেমা বানাতে আর কী কী লাগতে পারে? ক্যামেরা লাগবে, ট্রাইপড লাগবে, সাউন্ড ডিভাইস লাগবে, তাই তো, পারফর্মার লাগবে। আমি তো বেশি অ্যাক্টিং করতে পারি না, যদিও শিখতে গেছিলাম, হয় না আমাকে দিয়ে। তো আপনাদের মধ্যে থেকে আরও যদি কোনো কিছু থাকে, এডিটিং লাগবে, একটা কম্পিউটার তো মাস্ট মনে হয় লাগবে এখন, যদিও ফোনে দেখে অনেক সময় এডিট করে ফেলা যাচ্ছে ইদানিং ছোটো ছোটো কাজগুলো। তার মানে আমার সিনেমার মিডিয়ামটা অনেক কিছু লাগবে, অনেক মানুষও লাগবে, অনেক এফোর্টও লাগবে। কিন্তু এমন কি না যে আমি হচ্ছে খুব বড় সেট আপ না করে একটা ছবি বানাতে পারবো না, পারতে পারি, চেষ্টা করে দেখি আমরা পারি কিনা। অনেকে তো পারছে, অনেক উদাহরণ আছে যারা একাই ছবি বানাইছে। আমরা আইএসএফে আবার একটু ফিরে আসি। আইএসএফে একটা ছবি দেখছিলাম আমরা, হচ্ছে ও ইসরায়েলের একটা ছবি দেখছিলাম আমি, সেইখানে হচ্ছে ও জাস্ট খালি সেলফ ব্লগ করে না ফোন দিয়ে, তো
ওইরকম ওই 9:16-তে ভিডিও করতে করতে যাচ্ছে, যে ওর ছবির গল্প হচ্ছে ও ডকুমেন্টেশন করতেছে যে তেল আভিভ থেকে ফ্লাই করে ও ইউএসএ যাবে, ইউএসএ গিয়ে সেখানকার ওর একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, বিয়ে কিংবা ওটা আমার ঠিক মনে নাই, সেইটাকে ও অ্যাটেন্ড করবে এবং এখানে খুব চমৎকার চমৎকার জার্নি এবং ও কীভাবে সেগুলো ইনকালকেট করতে পারছে ওই ছবিতে। তো ধরেন যে তার মানে কি ওর তো ওই ছবিটা বানাতে কাউকে লাগে নাই তেমন একটা, কিন্তু তবুও কিছু জিনিস লাগছে, যেটা হচ্ছে ক্যামেরা, যেটা হচ্ছে শব্দ আমাকে শুনতে হবে। হ্যাঁ, শব্দটা হচ্ছে সিনেমার এখন খুব গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম, কী বলবো, মিডিয়াম বলবো না, মানে একটা হ্যাঁ হ্যাঁ এলিমেন্ট বলতে পারি, বা হচ্ছে কি বলে আর একটা অন্য টাইম অ্যান্ড স্পেসের বাইরেও একটা দোতানা তৈরি করতে পারে বলে অনেকে ধারণা করছে। তো শব্দ একটা ইম্পর্টেন্ট জিনিস। তো তখন প্রশ্ন আসে, সিনেমায় যে ছবিগুলোতে সাউন্ড ছিল না, সাইলেন্ট ফিল্ম, তাহলে সেগুলো কি ফিল্ম না? ফিল্ম। তো আমি ওই থিওরির লোক না, আমি খালি বানানোর লোক। তো ওই থিওরির ব্যাপারে আলাপ করতে পারবো না। যাদের আপনাদের খুব কথাগুলো শুনতে ইচ্ছা করছে, সরি, আমি থিওরির লোক না, আমি বানানোর প্রসঙ্গে আসি। এখন যেহেতু অনেক কিছু লাগবে, তো সেই যে প্রয়োজনীয়তা সেটাও একটা কিন্তু আমার লিমিটেশনের মধ্যেও পড়তে পারে। যেমন আমার ছবিতে কি কি সীমাবদ্ধতা তৈরি হইতে পারে বা লিমিটেশনস আছে, সেটার যদি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এখান থেকে একজন বললেন যে বাজেট সংকট আছে, টাকা লাগবে, ডিভাইস লাগবে, হয় ডিভাইস আপনি ম্যানেজ করবেন, নাহলে সেখানে আবার টাকা লাগবে সিনেমা বানাইতে গেলে, তাই তো? রেন্ট করেন আর কেনেন। তারপর ছবিটা বানাইলেন, হ্যাঁ কোনটা? বাপ মা মানবে না। তবে কাজ করতে থাকলে বাপ মা মানা শুরু করবে। এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের অ্যাশেয়ার করতে পারি। যারা বানাবেন করতেছেন, বানানো শুরু করেন, কারণ এই কাজের মজা যখন দেখবে তখন ঠিকই আপনার সাথে অ্যালাইন হবে, আপনার স্বপ্নটাকে যখন বুঝবে তখন। তো এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই। তো আমি একটা পয়েন্ট লিখে নিয়ে আসছিলাম, প্রেশার। তো একটা প্রেশার ও বললো যে বাপ মা মানবে না। আরেক ধরনের প্রেশার আছে, আপনি যেই ছবিটা বানাতে চাইতেছেন, যেমন এখান থেকে একজন এই শাহিন দিল রিয়াজের ছবিটার ট্রেলার দেখার সময় বললেন যেটা অন ক্যামেরায় বলতে পারছে, তার মানে কি ওইখানে একটা প্রেশার ছিল, একটা ভয় ছিল। সেগুলোও ছবি বানাইতে লিমিটেশন থাকতে পারে, পলিটিক্যাল অ্যাসপেক্ট থাকতে পারে, যে সেখানে হচ্ছে পলিটিক্যাল নানা চাপ থাকতে পারে, আমি এটা শ্যুট করতে পারবো না, ওই কথাটা বলতে পারবো না, ওই গল্পটা বলতে পারবো না, অমুক মানুষকে দেখাইতে পারবো না, ওনাকে দেখাইলে আরেকজন নাখোশ হবে। হ্যাঁ, এই ধরনেরও ছোট ছোট ইস্যু কিংবা খুব বড় বড় ইস্যুগুলা আমাদের সীমাবদ্ধতায় ফেলে দিতে পারে ছবি বানাইতে, তাই তো? আমি যদি কিছু মিস করি, অনেক কিছুই আছে আরও, আমার সাথে যদি কেউ আরও যুক্ত করতে চান যে আরও কী ধরনের লিমিটেশন আপনারা ফেস করছেন কিংবা করতে পারি বলে মনে হয়, আপনাদের দিক থেকে যদি আরও শুনতে পারি। জি জি এবং লোকেশন হান্টিং, লোকেশন অ্যাক্সেস, লোকেশন পারমিশন, এটা আমার কাছে মনে হয় যে এটা খুব প্র্যাকটিক্যাল একটা জায়গা। হ্যাঁ, যে জায়গাটা যদি ম্যানেজ করা যেতে পারে, এটা কিন্তু ফিল্মমেকারের জন্য অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, লোকেশন এবং সেই লোকেশনটা অনেক সময় সীমাবদ্ধতার ভেতরে ফেলে দিতে পারে কিনা, আমার মনে হয় পারে। যেমন এক লোককে আমি তার গল্প শুনছি, যিনি কিনা ছবি শ্যুট করছে কিন্তু পোস্ট প্রোডাকশন শেষ করতে পারে নাই। তো তার যখন এটা কোনো একটা কমিটিতে রিভিউ হচ্ছে যে আপনি ছবিটা কেন এত দেরি হচ্ছে বানাইতে, তো তিনি উত্তর করছেন যে আমি লোকেশন পাচ্ছিলাম না। এরপরে লোকেশন পাচ্ছিলাম কিন্তু পারমিশন পাচ্ছিলাম না। হয়তোবা সেই ছবির জন্য ওই একটা নির্দিষ্ট লোকেশনের খুব দরকার ছিল। তো এটাও এক ধরনের লিমিটেশন হইতে পারে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা তবুও সিনেমা বানাতে চাই, এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা খাওয়াচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি কি খাওয়াইতে পারি বলো? চা তো খাওয়াই, আচ্ছা ঠিক আছে। তো দিয়ে দাও, ওই প্যাচ করো না, সব রং চা। তো হচ্ছে সিনেমা আমরা বানাইতে চাই, অন্তত আমি
এইটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। সিনেমা বানাতে চাই তবুও যত লিমিটেশন হোক, যত সীমাবদ্ধতা হোক, সেইটার সাথে যদি আমরা একমত হইতে পারি যে সিনেমা বানাইতেই হবে, বানাইতে চাই, সেটাই হবে আমাদের পরবর্তী চালিকা শক্তি। তার মানে আমরা বানাইতে পারবো বলে আমার বিশ্বাস। তাহলে সেই লিমিটেশনগুলো, থ্যাংক ইউ, সেই লিমিটেশনগুলো তখন আমরা কোনো না কোনোভাবে ম্যানেজ করে হোক, যেভাবে হোক, ডিঙ্গায় হোক, লাথি মেরে হোক, সেটাকে ম্যানেজ করে সেটা পসিবল বানাইতে পারি আমরা ছবি বানাইতে। যেমন ধরেন কি কি ডিফিকাল্টিস ফেস করতেছি, টাকা নাই। এটা আমার যে ছবিটা বানাইছি সেটা তো আপনি দেখলে বুঝতে পারবেন, নিজের ক্ষেত্রেও যাকে নিয়ে ছবিটা বানাইছি তার কথা শুনলেও আপনি বুঝতে পারবেন, বা তাকে দেখলেও আপনি বুঝতে পারবেন যে কি কি লিমিটেশনসের ভিতর দিয়ে সবাইকে যেতে হয়। তো বাজেট যদি না থাকে, কথার কথা, যে অনেকে বলে না লো বাজেট ছবি, জিরো বাজেট ছবি, যদিও জিরো বাজেট বলতে কি সেটা আমি এখনো নির্ধারণ করতে পারি নাই। কারণ যে মানুষ যে এফোর্টটা দেয় সেটাকে আপনি টাকায় কনভার্ট করবেন নাকি হচ্ছে সেটাতে অন্য কোনো পরিমাপক দিয়ে মাপবেন যে আমার ছবিটাতে মানুষ মাথা ঘামাইছে, বুদ্ধি দিছে, ক্রিয়েটিভভাবে চিন্তা করছে, সেটার তো একটা শ্রম এবং সেটার একটা ভ্যালু আছে। সেটার কেউ কেউ টাকায় মাপতে পারেন, কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই যে এটা কিভাবে মেজার করা যায়। তার মানে কি বাজেট সংকট থাকলেও অনেকভাবে আপনি উতরানোর চেষ্টা করতে পারেন। অনেক কিছু আছে টাকা দিয়ে হয় না, বলে না যে সব কিছু কি আর টাকা দেওয়া হয়? অনেকে বলে যে হয়, কিন্তু আবার অনেক কিছু আছে টাকা দিলেও হয় না, শুধু ডেডিকেশনটাও লাগে বা ইচ্ছা শক্তিটাও লাগে। পলিটিক্যাল প্রেশার সেটা আমি বলছি না। যেমন ধরেন এই মুহূর্তে এই বছর দেখবেন অনেকে ছবি বানাচ্ছে গুম নিয়ে, অনেকে ছবি বানাচ্ছে আয়নাঘর নিয়ে, আবার অনেকে হচ্ছে রিলস বানাচ্ছে যে আয়নাঘর লিখলেই ওটার ভিউ ফাটাফাটি। তার মানে কি ওরা এতদিন বলতে পারে নাই, তার মানে ওই প্রেশারটাও ছিল, এটা ডিনাই করতে পারি নাই, আমি নিজে পারি নাই, অনেকে এটাকে ডিনাই করতে পারছেন। আমি অং রাখাইনের কথা মেনশন করতে পারি। অং রাখাইন সেটা ফাইট করার চেষ্টা করছেন, আমি ব্যর্থ হয়েছি, আমি হয়তো বা লিখে গেছি, আমার হয়তো বানানো সম্ভব হয় নাই, সেখানেও আমার কিছু লিমিটেশনস আছে। দাদা ছবিটা বানানোর পরও অনেক ধরনের ওনাকে লিমিটেড করে গেছে। এই যে সত্যজিৎ রায়ের ছবি বোধহয় কোম্পানি লিমিটেড, দেখছেন কিনা আপনারা, সীমাবদ্ধ, আমার খুব পছন্দের। তো একটা সিনেমা বানানোর পরও তাকে লিমিটেড করে দেওয়া, হ্যাঁ, সেই ধরনের সীমাবদ্ধতা আমরা ফেস করি। কিন্তু তারপরেও বানাইতে যদি চাই, কোনো না কোনো ওয়ে আছে, সেই ওয়েগুলো নিয়েই আমরা এখন আলাপ করতে চেষ্টা করি। যদি কোনো আরেকটা জিনিস ক্লিয়ার করলাম যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রতিও আমার ব্যাপক অনুরোধ, আপনারা নিজেরাও ছবি বানান। হ্যাঁ, নিজেদেরও শুরু করতে হবে। আমি খুব খুশি যে বেশ অনেক দিন ধরে ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি কিছু ক্যামেরা ডিভাইস এগুলো কেনা হয়েছে, ইকুইপমেন্টস, যেগুলো হইলে আসলে অনেক কিছু রেন্ট, পারচেস, সেই কস্টগুলো মিনিমাইজ করা যায়। আবার ওই যে এইখানে যারা ছবি বানাতে চায় তাদের গল্পটা নিয়ে আপনারা বসেন, দেখেন যে এই ছবিটা মানুষের এফোর্ট থাকলে বানানো খুব পসিবল, কারণ আমি একটা বানাইতে পারছি আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি সাহস দিতে চাই যে সম্ভব। ভালো হোক খারাপ হোক, আপনাদের ভালো লাগবে না, নিজেদেরই ভালো লাগবে না, আর বন্ধু বান্ধবরা দেখবেন হচ্ছে পচাইতেছে 5 মিনিট পর পর যে কী বানাইছো, এইটাইভাবে কেন, এইটা তো উডি অ্যালেনের মতন হয় নাই, এটা তো হচ্ছে একটু রয় অ্যান্ডারসন টাইপের ফিল আসছে, তুমি কি আতেল নাকি? হ্যাঁ, তো অনেক ধরনের ক্রিটিসিজম আসবে, এই আলাপটা হওয়া জরুরিও। কিন্তু ছবি বানানো বন্ধ করা যাবে না। যারা ছবি বানাইতে চাই তাদেরকে বানাইতেই হবে। প্রথমে একটা দিয়ে শুরু করেন, পর দ্বিতীয়টা শুরু করেন, যেটা ছবি বানালেন সেখান থেকে আরও বেটার করার চেষ্টা করেন নিজের কাছে। অন্যের কথা শুনে বেশি একটা না, মানে অন্যের থেকে পজিটিভ জিনিসগুলোই নেবেন, কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো একটু কম নেবেন। তাতে হচ্ছে, কারণ সিনেমা বানাইতে গেলে সব থেকে ভালনারেবল মানুষটা আপনিই হবেন অ্যাজ এ মেকার, যে এটা এইভাবে নিব না, অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের নার্ভাসনেস কাজ করে। তো আমি বলছি চালায় যান। যদিও এই কথাগুলো আমি সারা জীবন শুনি যে আমার এত নার্ভাস হওয়া উচিত না। তো কেন বলছি, কারণ বিগত সময়ে আমরা ইতিহাস ঘাটলে আপনারা আমার থেকে ভালো জানবেন, আমি কয়েকটা ছবির মুভমেন্টের সময়ের কথা মেনশন করতে পারি, যেগুলো হয়তো আমি নাম সঠিকভাবে নাও বলতে পারি, আপনারা একটু নিজেরা বুঝে নিন, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইরানের ছবির বিপ্লবের কথা আপনাদের জানা আছে নিশ্চয়ই,
ইরানের ছবি, অনেকে বলে যে ইরানের একটা ফিল্ম ল্যাঙ্গুয়েজ দাঁড়ায় গেছে, এবং সেটার পেছনে অনেকে কারণ দেখাইতে পারেন যে ওনার যে লিমিটেশনস বা সীমা, ওই ফিল্ম মেকারদের যে সীমানার ভিতরে আটকাই দিচ্ছে যে তুমি এর ভিতরে আর যাইতে পারবে না। হ্যাঁ, তো সেখান থেকে এক ধরনের মুভমেন্ট ওনারা ছবি বানানো শুরু করছিলেন, জারি রাখছিলেন, মানে থামান নাই। সেটা এখন এসেও এই সর্বশেষ আপনি যদি দেখেন জাফর পানাহির এই ছবিটা আমরা হয়তো সামনে দেখতে পারবো। তো উনিও কিন্তু সেই সময়টার একটা ইনফ্লুয়েন্স নিয়েই ছবি বানাচ্ছেন। তার মানে কি ওনারা ওই সীমাবদ্ধতাকে কোনোভাবে হোক অ্যাডপ্ট করে ছবি বানানো শুরু করছেন, এবং সেটা এখন দেখেন দুনিয়াব্যাপী একটা ফিল্মের আলাদা ল্যাঙ্গুয়েজ হিসেবেও আমরা অনেকে আইডেন্টিফাই করতে পারি। তার মানে সেটা একটা গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ লিমিটেশন। জি, অ্যাড করতে চাই, ইরানের ফিল্মের এই ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা আপনার রাইট লিং মানুষজনের হ্যাঁ। ধরনের উচ্ছ্বাস আছে, হ্যাঁ, তারা এটাকে সীমাবদ্ধতা মনে করে না। মানে তারা মনে করে যে এইটারে আসলে ইরানিয়ান ডিরেক্টররা এমব্রেস করছে, যে হ্যাঁ আমরা এইভাবেই সিনেমা বানাবো, আমরা এইভাবেই দেখিয়ে দেবো, পশ্চিমকে শিখিয়ে দেবো। বাট অ্যাকচুয়ালি ফিল্ম মেকাররা যে এই সীমাবদ্ধতাগুলোরে মানে অপোজ করতেছে বিভিন্ন ক্রিয়েটিভ উপায়ে, রাইট। এই জিনিসটারে অনেকে এড়ায় যায় এবং জিনিসটা পুরোপুরি উল্টা ভাবে ইন্টারপ্রেট করে, যে না আরে তুমি দেখো ইরানের সিনেমা কত হালাল, কত সুন্দর। এটার কারণ কি? কারণ হলো এখানে রেস্ট্রিকশনটা আছে। রেস্ট্রিকশনটা আছে। আমাদের দেশে তো আমাদের সিনেমা এরকম হয়ে যাবে, ভাবটা এরকম আর কি, বুঝছেন? বুঝতে পারছি। তো এটা খুব ভালো একটা আলাপ হয়েছে। তো মানে আমি বলছি কিভাবে ফিল্ম ল্যাঙ্গুয়েজ দাঁড়াইলো সেই থিওরি আমি উদ্ধার করতে পারি নাই, বা আমি হচ্ছে সেই ইয়ের লোক না। আমি যেটা থেকে ইন্সপায়ার্ড, যে এই মানুষরা ভয়ঙ্কর রকম প্রেশারে থাকার পরও ছবি বানানো বন্ধ করে নাই, এক কথাই শেষ। তার মানে আমিও চাই, আমি ছবি বানানো বন্ধ করব না। আমি আশা করবো আপনারাও সেটা করবেন। ফ্রেঞ্চ নিউ ওয়েভগুলোতে, নিউ ওয়েভের সময় আপনারা আরও অনেক সুন্দর সুন্দর নাম জানবেন সিনেমাগুলোর। তো ক্যামেরা স্টিলও এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, যে ক্যামেরাটাই আমার কলম। এটার কথাটা একটু পেছনে গেলে কি হয়, যে তারা সবাই রাইটার ছিল বেসিক্যালি, তাই তো? হ্যাঁ, ক্রিটিক ছিল, যে এই সমালোচনা করতো তারা ছবিটা, যে এমন হওয়া উচিত, বা এই ছবিটা এটা হয়েছে, এরকম হয়েছে, এই ছবিটা দেখা উচিত, বা এই ছবিটার বিরুদ্ধে আমাদের সেইংটা কি। তো এই রাইটাররাও এক সময় আমার মতন হয়তো বা রিয়েলাইজ করছে যে আমরা চলচ্চিত্র সংসদ আন্দোলন করতেছি, কিন্তু আমাদেরও বানাইতে হবে। এবং দেখেন না কি সুন্দর রেজাল্ট আসলো, আউটকাম আসলো, তারা যখন নিজেরা বানাইতে গেল। এখন আপনি ছবি বানাইতে চান, আপনাকে কেউ টাকা দিতে চাইবে না, স্বাভাবিক। আমি নিজেই দিব না, কারণ আপনি কি বানাইছেন, আপনি কি পারবেন? আপনাকে যে টাকা দিব সেটাকে ব্যাক করতে পারবেন? নাও যদি পারেন, তাহলে আমাকে একটা রোল দিন ভাই। হ্যাঁ, সেটা তো দিতে চাচ্ছেন না আপনি, কারণ আপনি একটা মনের, আপনি খুব প্রিয় একটা স্ক্রিপ্ট নিয়ে ছবি বানাতে চাইতেছেন, তাই না? তো এই মানুষগুলা এই ডিফিকাল্টিসগুলোকে মানে কি বলবো, মানে জয় করার চেষ্টা করতেছিলেন। তো সেটার আউটকাম হিসেবে দেখেন অলরেডি যে কিছু বুদ্ধি পথগুলা পাওয়া গেছিল, যে স্টুডিও ফরম্যাটে ছবি করব না। স্টুডিও ফরম্যাট মানে হচ্ছে বিশাল বড় স্টুডিওর আন্ডারে, আবার হচ্ছে সেট ফালাবো স্টুডিওর ভিতরে, বিশাল বড় বড় 5 কিলো 15 কিলো 20 কিলো লাইট নিয়ে আসবো, মানে এক লাইট জ্বালাই দিলে সোলার একদম পুরো গরম হয়ে যাব। হ্যাঁ, লাইটগুলো খুব তীব্র হয় আর কি, বড় বড় সিনেমা লাইট দেখলে দেখবেন যে চামড়া পুড়ে যাবে অবস্থা। তো এখন এগুলো নিতে তো আমার টাকা নাই, কথার কথা। আমি ওই ফিল্ম মেকারদের যদি আমি একটু গেস করতে চাই, তো এই মানুষগুলো বের করা শুরু করলে তাহলে আমার লাইট লাগবে না, বাদ। লাইট না, আমার টাকা নেই, তাহলে কি সিনেমা বানাবো না? ভাই লাইট নাই, সিনেমা কেমনে বানাবো? তো ওরা বলছে যে কি কি এসেনশিয়াল, যেটা না হলে আমি একবারেই পারবো না, কথার কথা, সেগুলো নিয়েই ছবিটা বানাবো। এরপরে দেখা গেল যে হচ্ছে এদের কিছু স্টাইল বেড়ে গেলো। আপনারা নিজেরাও গুগল করলে পারবেন, নিজেরাও অনেক পড়ালেখা করছেন। আমি অত ভালো ছাত্র না, আমি একটু শুনে শুনে যা বুঝছি জীবনে আর কি, যে ওনারা ট্রাইপড ছাড়া ক্যামেরা ইউজ করা শুরু করলো। যে ট্রাইপড নাই, বাজেট নাই, বাদ। ট্রাইপড নিলে মুশকিল হচ্ছে, বাদ। ক্যারেক্টার হাঁটে, ওর পিছনে আমিও হাঁটবো, যেটা তো আগে ছিল না। ওই ডিফিকাল্টিস হয়েছে, এবং ওই একরক্ষা, ওই গদার, ওই তুফো, উচ্চারণ ঠিক করছি না ভুল করছি, যাই হোক, হ্যাঁ, ফসোয়া তুফো। তো ওনারা যে ছবি বানানো শুরু করেছে, দেখবেন যে ওদের
মানে ব্রেথলেস দেখা প্রথম দিকে একটু অস্বস্তি লাগতেও পারে। এখন আমরা অনেকটা একটু পরিচিত হয়ে আসছি এই স্টাইলগুলোর সাথে, আমাদের এখন ভালোই লাগে। কিন্তু একদম প্রথম যারা কিনা সবসময় স্ট্যাটিক শট দেখছে, সুন্দর সুন্দর বড় বড় ট্রলি উঠছে আর নামছে সুন্দর করে আরাম করে, সেরকম স্ক্রিনে না দেখতে পায় হঠাৎ করে বাড়ি খেয়ে গেছে যে কেন, কিভাবে, এভাবে সিনেমা সম্ভব কিনা। তো এটা কেন বলছি, কারণ ওনাদেরকে সিনেমাটা বানাইতে বানাইতে অভ্যস্ত করতে হয়েছে মানুষকে। সেইখানে আসে চলচ্চিত্র সংসদের কাছে আমার দাবি যে ছবির দর্শক তৈরি করতে চাই, তাই তো? সুস্থ সিনেমা, সুস্থ দর্শক। তাহলে দর্শক তৈরি করা যদি আমার মূল ভূমিকা হয়, ওই লোকরাও ওই দর্শককে অভ্যস্ত করাইছে যে আমি বানাচ্ছি। যেমন ধরেন একটা নিজের জীবন থেকে একটা কেস স্টাডি বলি। আমি ছোটবেলায় টিভিতে তো সিনেমা দেখতাম, আপনাদের প্রথম সিনেমা কেমনে শুরু হয়েছে আমি জানি না। আমি ধরেন এই যে বিটিভিতে সিনেমা দিলে একটু দুই একটা দেখতাম, ভালোই লাগতো একদম ছোট বয়সে, যখন হয়তো একটু বোঝা শুরু করছি। তো নিজের থেকে একটা উদাহরণ দিচ্ছি, ধরেন তখন আমরা যশোরে থাকি এবং হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা সিডি প্লেয়ার কিনে আনা হয়েছে এবং আমাকে রীতিমতো ধোকা দিয়ে, এটা অন্য গল্প আর কি, যে সাইকেল কিনে দিবে বলে বাজারে গেছে, গিয়ে ওরা একটা ডিভিডি প্লেয়ার কিনে নিয়ে আসছে, আমাকে বলছে এখানে গেম খেলা যায়, কিন্তু গেম খেলা যায় না। তো ওইখানে আমি এক্সপোজড হয়েছি খুব বাজেট সমৃদ্ধ, খুব চাকচিক্যময় হিন্দি একটা ছবির সাথে, মানে প্রপারলি ঠিকঠাক বসে বারবার টাইনে মাইনে দেখা যায় এরকম একটা ছবি দেখছি মনোযোগ দিয়ে, জীবনে মনে হয় 30-40 বারের উপরে ছোটবেলায়। এই সিনেমার নাম হচ্ছে ধুম। ধুম্মা চলে ধুম্মা চলে ধুম। এই ছবিটা আমি দেখছি, আমি কিন্তু অবাক হয়ে গেছি যে কি এত বড় কেন, এইরকম হোয়াইট কেন, দেখতে তো খারাপ লাগে না, সুন্দরই লাগে। আবার হচ্ছে মিউজিক টিউজিক চললে মনে করে যে ওদের হার্টবিট বাইরে যায় অবস্থা। তো এখন ধরো যে ধুম ছবি যখন আবার দেখি, কথা বেশি একটা ভালো লাগে না। তো তার মানে কি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমারও একটা চেঞ্জ হয়েছে দেখা। হ্যাঁ, এটা আবার দেখবেন আমার ছবিতে যে ব্যাটারে ধরছিস, যাকে নিয়ে ছবি বানাইছি, সেই ভদ্রলোকে দেখবেন বলবে যে ওনারও ছবি দেখার অভ্যাসটা কত জরুরি হয়েছিল। তার মানে কি, অভ্যাসে পরিণত হবে কখন, যখন আমি ডিএফএসে আসলাম এবং ওই প্রথম গল্পটা বললাম যে এই ডিভিডিগুলো বের করে আমরা একের পর এক ছবি দেখা শুরু করছি, এটা শেষ লাগা আর একটা ছবি, এটা শেষ আর ঘুমে পারতেছি না, রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তাহলে আর সিনেমা দেখে লাভ নাই, তাহলে ঘুমের থেকে ওইটা ওই কী লাগাইছো দেখি, আচ্ছা এই ছবি দেখলাম। হ্যাঁ, তো এই ছবিটা কখন দেখার অভ্যাস হয়েছে, যখন আমার কাছে অ্যাভেলেবিলিটি আছে। এখন কি ধরনের অ্যাভেলেবিলিটি, যে হচ্ছে এইখানে আমার ডিভিডি ছিল, আমি দেখতে পারছি সুন্দর একদম অরিজিনাল, মানে যতটুকু অরিজিনাল সম্ভব আর কি, অরিজিনাল, খুব ভালো সাউন্ড। এইটা এক ধরনের কি বলে মানে পাওয়ার সহজলভ্যতা। আরেকটা ধরনের হচ্ছে সিনেমা এই বছর বাংলাদেশে খুব কম হয়েছে, কথার কথা, মানে তুলনামূলক হিসেবে তো কমই, মানে আমরা যে ধরনের এক্সপেক্ট করি সেটার তুলনায়, আগের বছরের তুলনায় না। ধরেন এবার ঈদে কয়টা ছবি বের হয়েছে আপনি বলেন, 3টা বা 4টা, আরও কয়েকটা হয়তো বেরিয়েছে আমাদের কানে এখনো আসে নাই, তাই তো? তো অনেক কম না, তুলনামূলকভাবে কম না? তো সিনেমায় যদি কম তৈরি হয় তাহলে আপনি দেখবেনটা কি? আগেরগুলো দেখতে পারেন, অনেক বড় ইতিহাস আছে সিনেমার, দেখা শুরু করলে শেষ হবে না, আমিও শেষ করতে পারি নাই, শেষ না করতে পারেই চলে আসছি যে আপনাদের একটু বয়ান দেই। কারণ মানে ছবির তো অনেক অনেক আছে তাও, কিন্তু তারপরেও এই সময় এই স্থান, আপনার সংকট, আপনার গল্পগুলো বলার জন্য ছবি বানানো ছাড়া কোনো বিকল্প নাই, আবারও বললাম। এরপর আসেন ইটালিয়ান নিউ রিয়েলিজম, এগুলো আপনার জন্য নিয়ে আসছে যারা একটু পড়ালেখা করেন, আমার মতন ফাঁকিবাজ না, তাদেরকে একটু খুশি করার জন্য। সো এগুলার থেকে আমি কি ইন্সপিরেশন নিচ্ছি, যে কম খরচে ছবি বানাবো, অনেক লিমিটেশনের ভিতরে ছবি বানাবো, এগুলো অলরেডি পরীক্ষিত। এখন আমার এই সময় এসে কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতেছি এবং কি ধরনের সমাধান আছে সেটার সাথে এই যে কথা ফ্রেঞ্চ নিউ ওয়েভের কিছু মিল আছে। যেমন বাজেট নাই, বাজেট না থাকলে ক্যামেরা হ্যান্ডেল, যেই ক্যামেরা পাবো সেই ক্যামেরা দিয়ে শ্যুট করব। আমি যতটুকু শুনছি গদার মৃত্যুর আগ পর্যন্ত যে ছবিগুলো বানাইছে খুব ছোট ছোট ডিভাইস দিয়ে, বা যেটাই পাইছে সেই ক্যামেরা দিয়ে, এত বড় ক্যামেরার দরকার নাই, তার মনে হয়েছে সেরকম। তো বাজেট না থাকলে যেটা সম্ভব সেটা নিয়ে না, আমি লোকেশন যেটা বলছি সেই লোকেশনে ফ্রেঞ্চ নিউ ওয়েভের ফিল্ম মেকাররা বাস্তব লোকেশনে গিয়ে শ্যুট করে আসছে, তাই তো? তাহলে আমরা যদি এখন কথার কথা একটা গল্প বলি যে টিএসসির একটা গল্প, তো আমরা টিএসসিতে গিয়েই শ্যুট করি,
টিএসসি ডিএফএস রুমে একটা গিয়ে শ্যুট করি, পারমিশন নেই, চেষ্টা করি, যদি ইচ্ছা থাকে সম্ভব। তারপর হচ্ছে নন পারফর্মারদের তারা নেওয়ার চেষ্টা করছিল। নন পারফর্মার মনে হচ্ছে ধরেন আমার মতন অ্যাক্টিং পারে না, ও তাও অ্যাক্টিং পারে। আপনাদের মধ্যে কেউ আছেন কি না অ্যাক্টিং ইনথুজিয়াস্ট, যাদের পারফরমেন্স নিয়ে খুব আগ্রহ, বা কাজ করেন, পড়ালেখা করেন, থিয়েটারে পড়েন, থিয়েটার করছেন, অ্যাক্টিং করতে চান, নায়ক হতে চান? নাই? এটা একটা ভেরি গুড, ভেরি গুড। আপনার সাথে একটু পরিচিত হয়ে নেই। বাহ বাহ, আমি সাইদি হাসান রাব্বি, হাওয়াই লস্কর ব্যাচের। আচ্ছা তাই? ও ঝাড়ি দিছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, জি জি জি, বাহ। তাহলে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনারা তো প্রফেশনাল পারফর্মার বা অ্যাক্টর, সেটাকে নিজেদেরকে বলতে পারেন কি না? আমি বলতে পারি, কারণ হচ্ছে চ্যানেল লাইফে ওটা বাহ বাহ, আর আমার বড় খালু হচ্ছে সিনেমা জি। বানাতো, তো এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ওনার নাম? জাহিদুল মানজুর। ও, আমরা স্মরণ করছি তাকে। কিছুদিন হলো তিনি হচ্ছে আমাদের ছেড়ে চলে গেছেন। জি। তো যাই হোক, ওনার ছবিটা আমরা অনেকেই দেখছি, ডিএফএস রুমেও বসে দেখছি, এবং হচ্ছে পাঠচক্রও অনেক করছি। এবং উনি একটা, আমি মানে উনি ভিজুয়াল এই শব্দটাকে বলতেন ভিজুয়াল। তো এটার পেছনে ওনার সাথে একদিন আলাপ করছিলাম যে আপনার তো পুনা ফিল্ম স্কুল থেকে, মানে এফটিটিআই বোধহয় না, তো পুনা ফিল্ম স্কুল থেকে, ওইখানে তো সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তো আমি যখন শ্রীলঙ্কা গেছি তখন দেখছি ওরা বর্গীর জকে কম উচ্চারণ করে। তো উনি ওই স্টুডেন্ট লাইফ থেকেই, কারণ যেখানে ওইখান থেকে ফিল্ম স্কুল শেখা, খুব সম্ভবত এখান থেকে একটা প্রভাব ছিল, উনিও নিজে ভিজুয়ালি এইভাবে বলতেন। আমরা অনেকে বলি না ভিজুয়ালি, ভিজুয়ালটা খুব সুন্দর হয়েছে, উনি বলতেন ভিজুয়ালি। সেটা নিয়ে একদিন অনেক মজার আলাপ করছিলাম ওনার সাথে। যাই হোক, এটা অনেক বড় একটা লস, জাহিদুর রহিম অঞ্জন আমাদের ছেড়ে চলে গেছেন, এবং অনেককে সে সিনেমার দিকে নিয়ে আসতে পারছিলেন, সিনেমা দেখাইতে শেখাইছিলেন এবং সিনেমা বানাইতে শেখাইছিলেন। সেটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। এরপর আমি যদি আলাপটা যাই, যে আপনি যেই ছবিটা বানানোর চেষ্টা করছেন সেখানে আপনার অ্যাক্টর অ্যাক্ট্রেস লাগবে। তো সেখানে যদি আপনার না থাকে, যেমন আপনি ছবি বানাতে চান, ওনাকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার এই ক্যারেক্টারটা আছে, আপনি করতে পারবেন কিনা, আমার কাছে তেমন একটা পয়সাপাতি নাই, যদি কামাই হয় পরে আমরা সেটা ভাগাভাগি করব, ডিল রাজি থাকলে চলেন করি, বানাই। তো খুব সম্ভবত এরকম কোনো ট্রাস্ট থেকেই ওনারা হচ্ছে বানায় ফেলছেন, যাদেরকে অনেকে বলে যে নন পারফর্মারদেরকে নিয়ে, প্রফেশনাল যারা না, খুব হাই বাজেট কেউ না, যাদের বলছি বন্ধু চল বানামু, বানায় ফেলাইছি, এরকম জায়গার থেকে নিয়ে ওনারা শুরু করছিলেন ফ্রেঞ্চ নিউ ইয়রের সময়, তাই তো? অনেক নতুন অ্যাক্টরকে আমরা পেয়ে গেছি, যারা অনেকে হয়তো তখন ভাবতেও না যারা অ্যাক্টিং করতে পারেন। তো আমরা এই সময়ে এসে 2025 সালে এসে যখন আমি ছবি বানাতে চাই, তখন আমি কিন্তু ওই, ভাই আমার তো আসলে সাকিব খানকে নেওয়ার পয়সা নাই ভাই, আপনাকে দেখতে একটু ভালোই লাগছে, ক্যারেক্টারের সাথে যাই, চলেন ভাই অ্যাক্টিংটা করে আসি। তার মানে কি, পাই না পাই, মানে একদম জুৎসই হোক না হোক, যা লিমিটেড রিসোর্স পাচ্ছি সেটা দিয়ে এই 25 সালে এসেও ওই তাদের মতন করে আমরা আবার ছবি বানাইতে পারবো। তার মানে এটা একটা পরীক্ষিত বিষয়, সীমাবদ্ধতা কিভাবে জয় করা যাচ্ছে। তো কেন লো বাজেট ভাবতে হচ্ছে, এবং এই 2025 সালে এসেও কেন লো বাজেট, কেন আবার ওই সেই ধরনের একটা কি বলে ইন্ডি অ্যাপ্রোচ। অনেকে বলেন আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে নিজেকে দাবি করতে পারি নাই এখনো, কারণ আমি নিজে স্বাধীন, এটা আমি প্রমাণ করতে পারি নাই। আমার চিন্তা ভাবনাও স্বাধীন কিনা তাও আমি জানি না। যাই হোক, সেটা অন্য ডিবেট। ধ্রুবদার আলাপে নিশ্চয়ই উঠে আসছে এআই আসার পর, ইভেন আপনি দেখবেন খুব রিসেন্টলি বিজ্ঞাপনের দুনিয়ায় একটা ধস নেমে যাবে। এইটা আলাপ হয়েছে কিনা আমি জানি না, হওয়ার কথা। তার মানে যে আমার মতন শ্রমিকরা যারা হচ্ছে বিজ্ঞাপন করে 2-1 পয়সা পেয়ে একটু টাকা পয়সা জমায় সিনেমাটা করতাম বলে স্বপ্ন দেখতাম, সামনে তো এরা বিজ্ঞাপনে হয়তো বা কাজ নাও পেতে পারে, যদি না অ্যাডপ্ট না করতে পারে। আমার এই ভীতি আছে, আবার সেটাকে অ্যাডপ্ট করার একটা চেষ্টার মধ্যে আছি। তো তখন কি হবে, যে
কথার কথা যে আপনি এই ছবিটা বানাবেন, এটা তো আপনি এআইতেই বানাতে পারেন। কিন্তু আপনি কথার কথা যদি চান যে না আমি তো এইভাবে বানাবো না, আমি যেভাবে বানাতে চাই সেভাবে বানাবো, আমি তো এআই দিয়ে বানাতে চাচ্ছি না, কথার কথা, তো তখন কিন্তু আপনাকে বানাইতে হবে ওই যে ইনভেস্টমেন্ট ছাড়া, টাকা পয়সা ছাড়া, কিংবা বিজ্ঞাপন ওইটার সাথে টক্কর দিতে হবে। কথার কথা যদি আপনি বিজ্ঞাপনকে বানাইতে চান, ইন কেস যে একজন বলবে যে পয়সা দেয়, হ্যাঁ, সে বলবে যে আমি তো এটা এআই দিয়ে বানাতে পারি, এত টাকা লাগবে না, কি আপনি মিয়া 29 জনের বাজেট দিচ্ছেন, এত বড় টিম নিয়ে আজকাল কেউ শুটিং করে? তো তখন আবার চলে আসবে আপনি ওই বাজেটকে কিভাবে টেক্কা দিতে পারবেন, যে দেখেন ভাই এআই দিয়ে বানায় আপনি এখনও গুড কোয়ালিটি জিনিস পাচ্ছেন না, আমি আপনার জন্য একটা সুন্দর জিনিস বানিয়ে দিই, মানুষ থাকলে দেখেন জিনিসটা কত লাইভলি হয়। কিন্তু দিন শেষে যে পয়সা দিবে সে কিন্তু এটাই চিন্তা করবে যে কত কম টাকায় করাইতে পারলাম, হইতে পারে কিনা। তার মানে আবার কিছু জিনিসের হচ্ছে অ্যাভেলেবিলিটি এখনও খুব কম, যেমন খুব দামি ক্যামেরা, ফিল্ম ক্যামেরা, বসো ঠিক আছে, খুব দামি ক্যামেরা নিয়ে আমরা এখন পর্যন্ত শ্যুট করতে পারি না, তাই তো? বা আপনারাই যখন শুটিং করতে যাবেন দেখবেন যে হচ্ছে খুব দামি ক্যামেরা দিয়ে শুটিং করা পসিবল হচ্ছে না, তখন আপনারা কি করবেন? ওই যে ডিএফএসে যে ক্যামেরাটা আছে সেটা নিয়ে আপনারা শ্যুট করতে যাইতে পারেন। বা এটাও যদি ওয়ার্ক না করে আরও যদি ছোটো ক্যামেরার প্রয়োজন হয়, এই যে আপনার ওয়াজমোটা নিয়ে গেলেন, কথার কথা ম্যানেজ করলেন, রেন্ট দিতে হইলে দিলাম, কিনতে হইলে কিনলাম, নাহলে যেভাবে হোক ম্যানেজ করবো, তার মানে বানানো সম্ভব। আমি যেটা বোঝাইতে চাইতেছি যে আমাদের ছবি যদি আমরা বানাইতে চাই আমাদের মতো কইরাই, তাহলে হচ্ছে আবার ওই লো কস্ট সিনেমা, এত এত লিমিটেশনস, এত এত অপ্রাপ্তি, সেইগুলাকে পাশ কাটায় আবার ছবি বানাইতে হবে। সেটার জন্য লো বাজেট ছবির বানানোর প্র্যাকটিসটা করা আমার মনে হয় এখন আবার ভালো। যুবরাজ শামীম মনে হয় এই যুবরাজ জায়গায় শামীম। ভালো এক্সাম্পল। হ্যাঁ, যুবরাজ শামীম চমৎকার একটা এক্সাম্পল। হ্যাঁ, তার ছবির নাম হচ্ছে আদিম, এবং ছবিটা আমি দেখছি, আপনারা ডিএফএসও দেখাইছেন বেশ কয়েকবার বোধহয়, আমি একবার দেখছি এবং বোধহয় এটা ওটিটি প্ল্যাটফর্মেও বোধহয় আছে। ওনার ছবিতে পারফর্মাররাও যেই অঞ্চলের ছবি, মানে বা যে স্পেসের ছবি, সেই স্পেসের অরিজিনাল বাস করা লোক, নন পারফর্মার, তাদেরকে আবার ট্রেন আপ করা হয়েছে কীভাবে অ্যাক্টিং করতে হয়, আবার খুব বেশি যেন অ্যাক্টিং না হয়ে যায়, যেন সেটা একটা ফেক জিনিসের মতন মনে হয়। সো উনি একটা দুর্দান্ত জিনিস সাধন করে ফেলছেন এবং আমি তাকে এক্সাম্পল হিসেবে স্বীকার করি। আর তাহলে এআই যদি সামনে, যেহেতু ওই যে একজন বললেন যে হচ্ছে এআই, আজকে রাতে ঘুমাইলাম কালকে সকালে উঠে দেখি নতুন একটা ফিচার আয়া পড়ছে, তো আগের দিনে যা শিখলাম এটা সহ আজকেও আবার নতুন একটা জিনিস অ্যাডপ্ট করতে হবে। তো গতি যেহেতু খুব ফাস্ট, সিনেমায় তো বেশি দিন এখন পর্যন্ত হইল না, মানে সেই হিসাবে পেইন্টিংয়ের ইতিহাস অনেক অনেক বছর আগে থেকে, অনেক সময় ট্রেসও পাওয়া যায় না, সেই প্রস্তর যুগের আগেও বোধহয় পাওয়া যাবে, গুহা যুগের। তো আরেকটা পেইন্টারের কথা বলছি যে সেটার সাথে আমার এই ফ্রেঞ্চ নিউ ওয়েভ এবং আমাদের 2025-এ আমরা কোন কোন পরীক্ষিত সমাধানকে আবার এমব্রেস করতে পারি সেই তুলনামূলক আলোচনার একটা অংশ হইতে পারে। যে ওই যে একজন বলছিলেন যে বাইরে চলে যেতে পারি আমরা শুটিংয়ের জন্য, তাই তো? ঘরের ভিতরে না থেকে বাইরে চলে যেতে পারি, সেটা আমাদের কাজে লাগতে পারে। একটু পেইন্টিংয়ের ইতিহাসে চলে যায়, আমাকে একটু ধরায় দিবেন, শিল্পকলার ইতিহাসে কেউ আছেন? নাই তো, কিন্তু পেইন্টিংয়ের ইতিহাস তো টুকটাক জানেন। মধ্যযুগের পেইন্টিংগুলো মোটামুটি হচ্ছে সবই ইনডোর হইতো, তাই তো? চার্চ কেন্দ্রিক হইতো, খুব মহান মানুষ কিংবা হচ্ছে অতি মানবীয় সেই ব্যাপার স্যাপারগুলো পেইন্টিংয়ে ফুটে আসতো। তো এরপরে খুব সম্ভবত গুস্তাভ কুরবের পেইন্টিং আপনারা দেখছেন কি না? হ্যাঁ, তো ওই রকম সময়গুলো এবং রোমান্টিক পিরিয়ড, আরও অনেক তো সময় ধাপগুলো আছে। তো তখন মানুষ চিন্তা করলো যে আমরা কেন এই ঘরের মধ্যে খালি জাস্ট এই ধরনের কাল্পনিক বিষয় আশয় দিয়েই করবো। যেমন ধরেন কারো একটা পেইন্টিং করা হয়েছে খুব সুন্দর করে এবং পিছনে হচ্ছে একটা অরা আঁকানো হয়েছে, কথার কথা খুব লাইট, সে তার দেবদূতী বেরোয় আসতেছে, তো এটা তো রিয়েল না। তো এরপরে এই যে রিয়েল কোথায়, এই পাওয়ার খোঁজ থেকেই খুব সম্ভবত পেইন্টাররা বাইরে চলে আসতে শুরু করলেন, এবং তারাও কিন্তু এক ধরনের আরেকটা বিষয় প্লিজ আসলে বাইরের ছবি আঁকার শুরুটা হচ্ছে ইমপ্রেশনিজম একটু, মানে ওই সময়টাতে হচ্ছে টিউবে প্রথম কালার পাওয়া যাচ্ছে। হ্যাঁ টিউবে যে পোর্টেবল ব্যাপারটা, হ্যাঁ এইটা তখন হচ্ছে শিল্পীরা কাজে লাগায়। Right. কারণ ইমপ্রেশনিজমের সময় থেকে যে সানরাইজ, হ্যাঁ। সানরাইজে প্রথম পেইন্টিংটা পাওয়া যাচ্ছে, এটার শুরুটা ওই জায়গা থেকে বাইরে সেটাই।
তো আমি এটাকে মেলাইতে চাইতেছি হচ্ছে সিনেমার স্টুডিওর বাইরে চলে আসার সাথে, যে এত লাইট টাইট দরকার নাই। ওই যে টিউবে বললেন না, আমাদের ফিল্মের ইতিহাস যদি দেখেন আপনারা, ওই যে ফিল্মের ক্যান রিয়েলি ফিল্ম ঘুরে ঘুরে আসে, যে ওইটাতে শ্যুট করে আবার ওইটাকে প্রসেস করে এডিট করা, আবার ওইটা থেকে আরও কপি বানানো, এই যুগের থেকে ধাপ করে আমরা চলে আসলাম ডিজিটালে। সেটা তো বেশি দিন আগের না, আমার 2 জেনারেশন 3 জেনারেশন আগের ফিল্ম মেকাররাই সেটা ফেস করছে। আমি ধরেন এক ধরনের ডিজিটাল ক্যামেরাগুলোতে আসা শুরু করলাম, তার আগেও একটু ইন্ট্রোডিউসড হয়ে গেছে অ্যানিমেশন ফিল্ম। এখন আবার ধরেন আরেক ধরনের এআই দিয়ে ফিল্ম বানানোর একটা চেষ্টা হচ্ছে। আপনারাও খুব সম্ভবত পরের বছর IIUSF-এ একটা সেগমেন্ট খুলবেন যে এআই ফিল্ম। কারণ ধরেন আপনারা কিন্তু যুগের থেকে একটু আগায় আছেন। কীভাবে আমি বলি, 1 মিনিট শর্ট সবার আগে ডিএফএস আমি দেখছি বাংলাদেশে ইন্ট্রোডিউস করছে। আমি ভুল হইতে পারি, বাট সেটা খুব কাজে লাগছে। সেখান থেকেও একটা ছবির উদাহরণ দিতে পারি। এই 1 মিনিট শর্টে আমি খুব বেশি স্কোর দিয়েছিলাম, এত অভিভূত হয়েছিলাম একটা ছবি, সেটার গল্পটা বলি। জাস্ট একটা কোনো লেকে, কোনো দেশের একটা কোনো লেকে, কাদার মধ্যে বক, 2টা বক হচ্ছে খাবার খুঁজতেছে, যে কাদা পানির মধ্যে যদি ছোট ছোট মাছ পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে একটা বক অনেকক্ষণ ধরে খুঁজতেছে, 1 মিনিটের শর্ট ফিল্মে আমরা দেখছি, এবং খুঁজতে খুঁজতে সে একটা মাছ পাইছে যে কিনা আসলে একদম পানি নাই এরকম একটা অবস্থায়, শ্বাসই নিতে পারতেছে না। ও হচ্ছে ঠোঁট দিয়ে তুলে দাঁড়ায় আছে, এবং আমরা ভাবছি ও এবার খাবে, কিন্তু খায় নাই, ও গিয়ে পানিতে ছেড়ে দিছে। 1 মিনিট শর্ট। তো আমি তখন বিলিভ করলাম যে 1 মিনিটের ছবি হওয়া পসিবল, এবং এটা আমার ভালো লাগতেছে। তার মানে কি আরও ফাস্ট আগায় যাচ্ছে না? এখন ধরেন এআই দিয়ে আসছে, কিচ্ছু লাগবে না ভাই, সকালে ওইটা দেখবেন কালকে আমি একটা ছবি বানাই ফেলছি, তাই তো? তো আরও বেশি দ্রুত গতিতে আগাচ্ছে, এবং আমাদেরও সেটা অ্যাডপ্ট করতে হবে, এটা একটা নোট। এরপর আসেন, দর্শক তৈরি যদি করতে চাই, আমাদের এক ধরনের ছবি বানানোর তাগিদ আছে, সেটা আগেও বলছি। এবং কি বলবো, মানে ছবিগুলোতে অভ্যস্ত হওয়ার ব্যাপারে আমার নিজের জীবন থেকে একটা উদাহরণ দিলাম। আমার মনে হয় এটা আপনাদের থেকেও, মানে যখন আপনি যেটাকে আপনি ভালো ছবি বলতে পারেন, বা যেই ছবিটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই ছবিটা তো আপনি একদিনে দেখা শেখেন নাই। বা এমনও অনেক ছবি আছে যেগুলো আপনি আগে দেখছেন ভালো লাগে নাই, পরে এসে মনে হয়েছে যে খুব ভালো লাগছে। তার মানে কি আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হয়। তার মানে আপনি দর্শক হিসেবে নতুনভাবে তৈরি হয়েছেন, ধীরে ধীরে চেঞ্জ হয়েছেন। তো সেইটাই যদি আমার মূল শক্তি হয়, যে আমরা যে কাজগুলো করি আমরা তো দেখাই যে ভাই দেখেন, ভালো না লাগলেও একটু দেখার চেষ্টা করেন, হচ্ছে একটা কিছু। তো এই যে কি WFMP, হ্যাঁ, কত ইন্টারেস্টিং ছবি, এটা বলছে, এটাও আমার ছবিতে আছে একটা জায়গায়। তো আমার ছবির সাবজেক্ট যিনি ব্যক্তি, উনি বলছেন যে আমার তো এরকম করে জোর করে ছবি দেখতে নিয়ে গেছে, যেই ছবি দেখায় এই ছবি দেখে হাতে ঘুমাই। এই ছবি তো আমারও দেখানোর দরকার না, যে যারা ছবি বানাইবো এগারো দেখান। হ্যাঁ, তো তারপরেও সে স্বীকার করে নিছে যে সেটা তার একটা ছবি দেখার বা পড়ার একটা অভ্যাস তৈরি করছে। তার মানে আপনারা যেহেতু ছবির দর্শক তৈরি করতে চান, সেই দর্শকটা তৈরি করতে আপনারা তো দেখাচ্ছেন অলরেডি। কিন্তু আমি বলছি আরেক কাঠি সরেশন, নিজেরাই সিনেমা বানানো শুরু করে দেন। এছাড়া আমার কোনো আজকে ফান্ডা নেই। একটা কথাই বলতে আসছি, চলেন বানাই, স্টার্ট করি। ডিভাইস আছে আপনাদের, ভালো আইডিয়া আছে, আপনারা অনেক ছবি দেখছেন, নিজেদের গল্প নিয়ে আপনারা আগ্রহী, নিজেদের সময়টা নিয়ে আগ্রহী, সেই গল্পগুলো দেখেন এবং বলার চেষ্টা করেন। কিংবা গল্পই বলতে হবে, নট নেসেসারিলি। হ্যাঁ, অনেকে বলে যে আমি গল্প বলার জন্য সিনেমা বানাইতে চাই। গল্প তো অনেক মিডিয়ামে বলা যায়, সিনেমাও একটা খুব সুন্দর মিডিয়াম। তবুও ছবিটা আরও কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আসলে শুধু গল্প বলে না, অনেক কিছু ভাবায়, অনেক ডাইমেনশন আছে এটার। হ্যাঁ, সো তার মানে ছবিটা ইটসেলফ এখনও রেলেভেন্ট এবং ইম্পর্টেন্ট সিনেমা, বা আপনারাও যখন দেখেন। আরেকটা লাস্ট একটা জিনিস দিয়ে করতে চাই, অ্যাড করতে চাই। যেমন ধরেন এখন হচ্ছে রিলসের যুগ, থামসের যুগ, তাই তো? আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি এখন এটা নিয়েও ভাবা শুরু করছি যে কয়েকদিন পর আমাদের এইভাবেই ছবি বানাইতে হবে কিনা। হ্যাঁ, অলরেডি হচ্ছে ধরেন আমরা একটা বাজেটও দিয়ে আসছি যে এইভাবে কাজ করে শ্যুট করবো ভাই, এটার জন্য কোন ক্যামেরা লাগবে, তাই তো? মানে এটা রিলেভেন্ট হয়ে গেছে এখন। তার মানে কত ফাস্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের আরও বেশি
দেখতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে আরও বেশি দেখতে হবে যে কীভাবে অ্যাডপশন করতে পারি, কীভাবে কোপ আপ করতে পারি প্রবলেমগুলোকে। কিন্তু ভাই মূল কথা আবার ফিরে আসি কি, সিনেমা বানাইতে হবে। এবার আসি আমার আরেকটা ব্যক্তিগত কি বলে ইন্সপিরেশনের জায়গা, যে বাংলাদেশের ইন্সপিরেশন। আমরা তো সবসময় একটু বিদেশের ইন্সপিরেশন পাই তো, হ্যাঁ। আবার ধরেন যে এক ধরনের একটা ফান্ডা আছে যে সাদা চামড়া মানুষ করেছে ভালো হয়েছে সিনেমা, তাইলে ভালো, হ্যাঁ। তো আমি আমাকে ফিল করতে পারছি একটা ছবির ট্রেলার দেখে, সেটার সাথে আপনাদের এই সংগঠন জড়িত। আমার বন্ধু শিয়ান শাহরিয়ার, আমরা হচ্ছে বেঙ্গল ক্লাসিক যে এবার 84 আসছিল, সেটা দেখে আবার ডিএফএস রুমে ভোরবেলা ব্যাক করতেছি, বাস পাই না হাইটা হাইটা। তখন সে আমাকে মহিনের ঘোড়াগুলি প্রথম শোনাইছিল এবং কার্নিভালের একটা গান শোনাইছিল। সেই গানটা আমি যখন, গান তো তখন শোনারও আবার দেখারও, দেখতে গেলাম, দেখি যে কোনো একটা সিনেমার ট্রেইলারের সাথে সেটা সাটানো। তারপর আমি জানতে পারলাম যে আমি যেমন যেমন ছবি বানাতে চাই বা একসময় একটু অস্পষ্ট কল্পনা করছি, সেরকম একজন একটা ছবি বানাইছে কিন্তু দেখাইতে পারতেছে না। সেটা আমাকে পরবর্তী জীবনে খুব ভীষণভাবে ইন্সপায়ার করে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। বাল, আবার বমি আসছে। কে বলছিল এই শহরে আসতে? মনির, আমি সাজ্জাদ, ঢাকা থেকে। আমার তো দোস্ত ফেসবুক অ্যাকাউন্ট নাই, সো ওইভাবে কারোর সাথে যোগাযোগ নেই। মনির, আমি রাশিয়া যেতে চাই। আমি কোনো নবী রাসূল না, আমার মানুষ, সূর্যের একটা লিমিট আছে। বাচ্চা কিন্তু আমি নিজে বানাইছি। সেটা কথা ওদের কারোর সাথে কখনো কেন শুনবো আমি তোমার কথা? কেন শুনবো আমি তোমার কথা? আমি জীবনে তোমাকে আর পাও দিব না। তুমি যদি আমার পাও তোমার বসে থাকো, তাহলে ঠিক আছে তুমি। সাজ্জাদ! এর সাথে যোগ হয়েছে শেয়ার বাজার ধসের পুঁজি হারিয়ে হতাশা। সবচেয়ে রাষ্ট্রের শহরে সবকিছুই উল্টাপাল্টা। 12 মিলিয়ন মানুষ রাত দিন কুত্তার মতন একজন একজনের সামনে কিছু ঘিয়ে ঘিয়ে করে। এত মানুষের ঘাম, রক্ত আর বের গন্ধে আমার বমি আসে। সো এই ছবিটা আমাকে ভীষণভাবে সাহস যোগাইছিল আর কি। এবং তারও আরও কয়েক বছর পরে দেখছি বাংলাদেশে রিলিজ হইতে পারছে আর কি। সো এইটা হচ্ছে আমার একটা ইন্সপিরেশন, আপনাদের সাথে শেয়ার করলাম। কেন করলাম? কারণ এই লাইফ ফ্রম ঢাকাও আপনারা যারা একটু স্টাডি করছেন, যে আমি যেভাবে বললাম যেভাবে সিনেমা বানানো সম্ভব সেভাবেই বানানো। লাইট নাই তো কী হইছে, বানাবো। ক্যামেরা নাই তো কী হইছে, ছোটো একটা ক্যামেরা ম্যানেজ করে আপনাদের হাতে যেই ফোন আছে এখন, সেই ফোনের থেকেও হয়তো বা অনেক লো কনফিগারেশনওয়ালা ক্যামেরা দিয়ে শ্যুট করা, কিন্তু দেখেন কি দুর্দান্ত। কারণ ভালো লাগতে পারে আপনাদের, আমি আশা করি। তো এটা প্রয়াসে গিয়ে এটা ডিফারেন্ট হয় আমার কাছে মনে হয়, যে ইচ্ছা শক্তি, প্রয়াস কি বলতে চাই, সে অনেক কিছু ফ্যাক্টর আছে, তার মধ্যেও সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে যেন বানাবো, বানাইতে থাকবো, শেষ। এবার হচ্ছে আমি আপনাদের সেই বোরিং ছবিটা দেখাইতে চাই, তার আগে একটু সেই ছবির ট্রেইলারটা একটু দেখাই, আমার সিনেমাটা। এবং এই এতক্ষণ যে ধরনের আলাপ করলাম, হ্যাঁ না দেখাই, আমি দেখাই না, ট্রেলারটা একটু দেখাই, কারণ হচ্ছে প্রশ্নটা আমি একটু কানেক্ট করতে পাইরেছি। ও, আমার ছবিও পাইরেটেড হয়ে গেছে, জেনে খুশি হইলাম। এরপর আমরা ডিরেক্ট ছবিতে চলে যাবো, এটা ট্রেলারটা আগে দেখে ফেলি। তা আমি খুশি হব না কাঁদবো বুঝতেছি না, আমার ছবিও পাইরেটেড হয়ে গেছে, তাও আবার যেটা ফেস্টিভ্যালে পাঠাইছিলাম রাফ কাট সেটা। তো ওটা দেখে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে, ভাই এই ছবি তো ভালো লাগে নাই। আচ্ছা, তো এইটা কেন বলছি, যে এতক্ষণ ধরে আমরা যে আলাপ করলাম যে আমরা কি কি লিমিটেশনস, ডিফিকাল্টিজের ভেতর দিয়ে যাচ্ছি, সেই রকমই ডিফিকাল্টিজের ভেতর দিয়ে যাওয়া একটা লোক উনি, এবং
আপনাদেরকে আমি যে প্রশ্নগুলো করতে চাইছিলাম সেটাই হচ্ছে আমাদের এই ট্রেইলারটা বলবে। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে পারি ট্রেইলারটা হচ্ছে আমার প্রশ্ন, সিনেমাটা হচ্ছে তার উত্তর। কেন যে মরার আগে তোর শেষ ইচ্ছা কি ভাই? একটা সিনেমা বানাতে চাই। কিন্তু শিশির ভাই, আপনি কি একটা সিনেমা বানাতে পারবেন? একটা লাস্ট ড্রাইভ দিয়া দেখি। এবার আমরা সিনেমায় চলে যাই না? আচ্ছা, কোনো তোমার আমার একটু cinema? ইয়ে দেবো তো, কোন প্লেয়ারে দিবা দেখো তো। Guys, we're back again. এটা ওয়েটিং ফর সিনেমা। ছবিটার শেষে আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশনও করতে পারি, চাইলে আরামসে আমাকে ধুয়ে ফেলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এবার ফ্যান দিই সরি। একটু ফাস্ট থেকে দিই, যাই আমরা। এই আপনি করছেন পুরোটা? এডিট আমরা হচ্ছে কয়েকজন মিলে করি আর কি, আমার যে অফিস স্পিকার। অনেক মজা এডিট আমারও করা, আহমেদ আরেকটা- আদনান হাবিবেরও আরেকটা করা। জিনিস কি ভালো হয়েছে, মাঝে মাঝে আমাদের ছবির সিকোয়েন্স গুলো আইতাছে, ওই যে তারকোস্কি সিনেমা হইতাছে, এই বেশি লং হইতাছে না, মানে একদম ছোট ছোট। জাহিদুর রহমানজনকেও দেখা যাচ্ছে এখানে। তারেক শাহরিয়ার নামে যে লোক, উনি আসলে চলচ্চিত্র সংসদ কর্মীও ছিলেন, চলচ্চিত্র আন্দোলন কর্মীও ছিলেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারছিলেন ছবি বানানোর ব্যাপারে। অনেকেই আছেন যারা আসলে ওনার থেকে ইনফ্লুয়েন্সড, অনেক আমাদের মতন বয়সী যারা তখনকার সময় ছবি বানাবে বলে চিন্তা করে আসছিল, বা সিনেমাটাকে পড়া বা সিনেমা ভালোবাসার যে একটা শুরু তার হাত ধরে। তো সেই একটা ছোট সময়কে, ইতিহাসকে একটু ধরা গেছে আমার ছবিতে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং জাহিদুর রহমানজনকেও একটা ছবিতে দেখা যাচ্ছিল, উনি একটা সেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। সো এইটা খুব ইম্পর্টেন্ট, এবং ওইটারও একটা লেগেসি আছে, যদিও সেটা এখন পর্যন্ত কিছু কিছু জিনিস উদ্ধার করা যায়। ওনার নিজের লেখা কোনো বই এখনো পাইনি, আমি নিজে ব্যক্তিগতভাবে পাইনি। কিছু কাজ ওনার থাকতে পারে। ওনার একটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ অনেকে মনে করেন, সেটার নাম হচ্ছে কালীঘর, একটা ডকুমেন্টারি। তো সেটা আমি খুঁজতেছি, আছে আশেপাশে কোথাও, পাইলে আমাকে জানায়েন। কারো না কারো কাছে থাকবে কালীঘর। কেউ কেউ দাবি করছিল তার কাছে লো কোয়ালিটি প্রিন্ট আছে, কিন্তু সেটা আমি এখনো দেখার সৌভাগ্য হয় নাই আর কি আমার। হইতে পারে, খুব ভালো। এবার হচ্ছে একটা কোশ্চেন আনসার করি, চলো। কারো কোনো জানার থাকলে কিভাবে এটা হইলো, কিভাবে ওইটা হইলো, যে ইউটিউবে দিয়ে দিল, আপনি কোনো এটা আমি জানি না এখনো। একদিক দিয়ে খারাপও লাগছে, আবার একদিক দিয়ে ভালোও লাগতেছে। এটা ধরো যে শিল্পকলা আয়োজিত যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ওইখানে 2টা পুরস্কার পাইছে আর কি এই ছবি দিয়ে। তার মানে একটা পজিটিভ জিনিস নিতে পারো যে এইরকম একটা ফালতু ছবি বানাইলো 2টা প্রাইজ পাই গেলাম আর কি। তার মানে কম্পিটিশন খুব কম। তো আবারও বলতেছি, প্লিজ ছবি বানানো শুরু করো। হ্যাঁ, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে জানার আগ্রহ, বা এটা কিভাবে করলেন, ওইটা কিভাবে করলেন, ওইটা ভালো লাগে না, ওইটা কেন করলেন। জি প্লিজ প্লিজ, দাঁড়াও, আমি তোমার কাছে আসতেছি। জি প্লিজ। রাশ আওয়ার ছিল 1 ঘন্টার কাছাকাছি বোধহয়। আসিফ ছিল, আসিফও বলতে পারবে, আসিফও দেখছে। 1 ঘন্টাও হবে না, একটু কম, 40-46 মিনিট ফাইনালি বোধহয় রাখতে পারছিলাম। পোস্ট প্রোডাকশনটা খুব কষ্টের ভিতর দিয়ে গেছে, কারণ ওই যে অনেক সময় নিয়েও করছি। অনেক আগে থেকে শুনতেছি, ভাই সিনেমা আসতেছে, এডিট চলতেছে।
তো একটা মানে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। পোস্ট প্রোডাকশনটা একটু প্যারালালি বলে যাই। ওই যে বললাম না যে যে কোনো লিমিটেশনকে ওভারকাম করার ইচ্ছা থাকলে হইতে পারে। খুব ভয়ঙ্কর সিচুয়েশনের ভেতর দিয়ে গেছি, যেখানে স্টোর করছিলাম ফুটেজ সেই ড্রাইভ নষ্ট হয়ে গেছিলো। তো ওইটাকে রিকভার করে তারপর হচ্ছে অন্য কয়েকটা জায়গায় ব্যাকআপ ম্যানেজ করে, হার্ড ড্রাইভ ম্যানেজ করে বা যেভাবে হোক সেটা করার পর আবার যখন আরেক বছর এডিট করতে গেছি, 1 বছর পার হয়ে গেছে, ততদিন না হতাশ হয়ে গেছে, এই ছবি আর বানাবো না, ভালো লাগছে না। তখন আবার যখন আমার কাছের মানুষদের প্রেশারে আবার যখন বানাতে গেলাম, দেখলাম টাইমলাইন থেকে ফুটেজ লাল হয়ে হারায় যায়। হ্যাঁ, মানে কোনো একটা ওই যে সস্তা পুরান ড্রাইভগুলোতে ওইগুলো ছাড়া তো ম্যানেজ করতে পারি নাই। তো তারপরও হচ্ছে ধরেন ওই যেই 46 মিনিট, আমি ঠিক শিওর না, কিন্তু 1 ঘন্টা হবে না, আরও কম রাশ ছিল, 2 দিনের শ্যুট করা। তো এটা প্ল্যান ছিল অনেক দিন ধরে শ্যুট করতে, কিন্তু হচ্ছে কিছু নৈতিক অব্লিগেশনস নিজের মধ্যে আসছিল বলে আর বেশি ঘুরতে যাই নাই। কারণ এই কষ্টটা আমারও, আমিও বানাইতে পারি নাই ছবি। সো এটার একটা নৈতিক প্রশ্ন আসছিল যে আমি ওনাকে আর কতটুকু প্রেস করব, কারণ একটা তো পার্সিউশনও আছে যে কেন বানাইতে পারছে না। তো রিজনগুলা সত্যি, আবার হচ্ছে একটু বেদনাদায়কও। তো সেটার কারণে 2 দিনের বেশি আমি শ্যুট করতে পারি নাই। আর সেই ফুটেজগুলো পরে হচ্ছে জোড়া লাগানো হয়েছে খুব সম্ভবত 3 থেকে 4 দফা। এবং আপনারা অনেকে মনোযোগী দর্শক আছেন, আমরা যখন এটা স্পেশাল স্ক্রিনিং করছিলাম আমাদের অফিসে, তখন একজন দর্শক একটা সুন্দর কথা বলছিল যে ভাই, আপনি বলতেছেন সিনেমা 2025-এর, কিন্তু ক্যারেক্টার মানে উনি বলতেছে, আসাদুল করিম শিশির বলতেছে 2008-এ আসছি, 14 বছর যেহেতু হয়ে গেছে, এখনও সিনেমা বানাইতে পারে না। উনি এটা ক্যালকুলেট করে ফেলছে। তার মানে ছবি কিন্তু আমি শ্যুট করছিলাম খুব সম্ভবত 22-এ শ্যুট করছিলাম। এরপরে হচ্ছে নিজের কাছেই ভালো লাগছিল না, কি ফরম্যাটে এডিট করব, এই স্টক ফুটেজগুলো দেওয়া উচিত হবে কি হবে না। তারপর আবার এই স্টক ফুটেজগুলো দিয়ে কীভাবে হচ্ছে ওনার সিনেমা ওনার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেতর দিয়ে কিছু জগৎ বানানো যায় কি না এই 10 মিনিটের ভিতরে। প্রথম দিকে আমরা বোধহয় ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট এগুলো ছিলাম আমরা বোধহয় 16-25 এরকম সময়ে, যে পুরো ছবিটা 25 মিনিটে দাঁড়াইছে ফাইন টিউন করে, কয়েক দফা এডিট করে। তারপরে 15 মিনিট, তারপর আমরা চিন্তা করলাম যে আরেকটু প্রেস করি, আর একটু 10-এর ভিতরে আনা যায় কিনা। এটা 2টা কারণ ছিল। আমি আপনাদের একটা তথ্য জানাইতে চাই, ছবিটা এত ফাস্ট কেন। অন্ধকার হয়ে গেলে দেখবেন ধাপ করে খালি আলো চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে। তো এটা একটু বাস্তব জীবনটাকে ডিনাই করতে পারি নাই, আমার না, আসাদুল করিম শিশিরের জীবনটাই প্রচণ্ড ফাস্ট। কেন ফাস্ট? উনি হচ্ছে এই ক্যাফেতে আপনি যদি যান, আমি যেভাবে ওনাকে প্রথম দিন থেকে দেখছি সেটাকে অনেস্টলি পোর্ট্রে করার চেষ্টা করছিলাম শুটিংয়ের আগে থেকে, যখন একটু রাইটিংও স্টার্ট করছি। সো ওনার জীবনটা এরকমই ফাস্ট, কারণ একটা ক্যাফেতে অনেক মানুষ আসে। এবং আপনারা গেলে দেখতে পারবেন কাটাবনে কনকর্ড টাওয়ারে ক্যাফের নাম হচ্ছে ধ্রু। তো ওখানে গেলেই আসাদুল করিম শিশিরকে দেখতে পাবেন, এবং আমি আজকে যাবো আবার দেখতে। আপনারা গিয়ে ওনার ছবি নিয়ে আলাপ করতে পারেন, দেখবেন আপনাদের সাথেও হয়তো বা সেই কথাটা শেয়ার করতেছে। উনি এখনও স্বপ্ন দেখে, যেটা আমাকে ইন্সপায়ার করছে ছবিটা বানাইতে, যে ভাই একটা ছবি বানাইতে চাই, চলেন, কিছু হেল্প লাগবে আপনার। এই আলাপটা প্রায় প্রতিদিনই হয়। মানে আপনি যাবেন, আপনি সিনেমা এনথুজিয়াস্ট, এটা জানতে পারলেও উনি সেই রিয়েলাইজেশনটা যে আমি এখন একটা ছবি বানাতে পারি নাই, সেই পেইনফুল রিয়েলাইজেশনটা আবার তার নিজের মধ্যে চলে আসবে, আপনার সামনে চলে আসবে। আর আপনি খেয়াল করবেন যে ওনার লাইফ প্রচুর ফাস্ট। একজনের সাথে কথা বলছে এক টোনে, আরেকজনের সাথে আরেক ধরনের, হঠাৎ করে বিষয় চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে আবার সিনেমার একটা আলাপ হচ্ছে, হঠাৎ করে পলিটিক্স নিয়ে আলাপ হচ্ছে, হঠাৎ করে বলছে টিএসসির বা আমরা সব ভণ্ড। হ্যাঁ, খুবই ফাস্ট। হ্যাঁ, তো আমি ভাবছি যে এটা যদি অনেস্ট থাকতে চাই, ওনার বাস্তবতাটাকেই পোর্ট্রে করার চেষ্টা করা উচিত। সেই জন্য 10 মিনিটের ভিতরে আসা। আরেকটা জিনিস হচ্ছে যে এটা থেকে একটু ওই জন্য ওই ফাস্টনেসটা ফিল করানো, অর্থাৎ যে কিনা ওই লোকটাকে দেখে নাই তার থেকে বেশি রিয়েলাইজ করতে পারে যে তাকে বাস্তবে দেখবে। এটা আমি ইচ্ছা করে চাইনি আর কি। আরেকটা জিনিস বলতে পারি যে ছবিতে 10 মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি, এটার একটা রিজনও আছে যে
একটা নতুন ধরনের কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা ছিল, যে যেমন ধরেন আপনি আমার সাথে আজকে অনেকে নতুন পরিচিত হইলেন, আমাকে খুব বেশি একটা চেনা যাচ্ছে না, কিন্তু আমার কিছু কিছু কথা বোঝা যাচ্ছে এবং আপনি সেটা মাথায় নিতে পারতেছেন। সো এইটাকে আমরা কি বলি, আড্ডা মারা, আলাপচারিতা, বা অনেক ল্যাঙ্গুয়েজে আমরা ফিট ইন করতে পারি। তো আমি চেষ্টা করছিলাম যে আমার সাথে ওনার পরিচয় যেভাবে এবং যেভাবে ওনার সাথে রেগুলার আড্ডা হয়েছে কয়েকদিন, এই ছবিটা একটা আড্ডা হওয়া উচিত। মানে আপনি ছবিটা যখন দেখবেন আপনি ওনার সাথে পরিচিত হচ্ছেন। তো যেদিন পরিচিত হন সেদিন তো আর সব কিছু জানা যায় না। তো আমি শুধু ওনাকে এবং ওনার স্বপ্নকে পরিচিত করানোর জন্য একটা ছোট্ট 10 মিনিটের আড্ডায় ফেলছি। আপনারা আড্ডাটা দেখলেন, এরপরে আপনাদের কোনো ভাবানুবেগ থাকলে সেটা আমার সফলতা, না থাকলে সেটা আমার ব্যর্থতা, এক। আর দুই হচ্ছে ওনার যেই পেইন বলতে মানে এটা স্বপ্নভঙ্গের একটা গল্প আর কি। সো এটা আমি নিজেও রিয়েলাইজ করতে পারি এখনও, তখনও পারতাম, সেই কারণে ছবিটা বানানো। এই আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে। বাজেট টাকার অঙ্কে বলা আমার পক্ষে এখনও ক্যালকুলেট করা সম্ভব হয় নাই, এক। তবে আমি আপনাকে ভেঙে ভেঙে কয়েকটা খরচের কথা বলতে পারি, যে খরচগুলো হচ্ছে আমার মনে আছে বা আমার অনেক টিমমেটদের মনে আছে, তাদের সাথে আমার দ্বিমত আছে। সাউন্ড কিভাবে নিব, যেমন আপনারা আমাকে এটা একটা পড়ায় দিয়েছেন, এরকম একটা লেভেলের পাওয়া যায় সিনাইজারের, সেটা আমি হচ্ছে একটা বন্ধুকে কল দেওয়ার সুপারিশ করে 800 টাকা পার ডে নিয়েছিলাম আর কি। আর ক্যামেরাটা আরেকজন বড় ভাই যিনি আমার সিনেমাটোগ্রাফার ছিলেন এই ছবিতে, তাকে বলছি আমার এই ভিশন, আমার পয়সা নাই বা পয়সা যখন যদি হয় এই ছবি দিয়ে, তখন হচ্ছে আমি আপনাকে ফেরত দিতে পারবো। এবং আমি এই পয়সার জন্য ওয়েট করছি যে পুরস্কারের মানিটা পাবো, সেটা দিয়ে সবার পারিশ্রমিক দিয়ে দেবো। 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে। সো খরচের হিসাবে ধরেন আবার ভাত খাইছি একবেলা, আবার ধরেন আমার খরচও করতে দেয় নাই, শিশির ভাই নিজে খাওয়াইছে বাসায় নিয়ে গিয়ে। সো খরচটা ওইটা আমি আসলে অ্যাকুরেটলি বলতে পারবো না, কিন্তু খুবই কম খরচ, যেটা আসলে নোট ডাউনও করি নাই আমি, বা আমার টিম সেটা নোট ডাউনও করে নাই। খুব কম খরচ, রিক্সা ভাড়া, নাস্তা লাগবে, ব্যাটারি কেনা লাগবে জুম রেকর্ডারের জন্য। রেকর্ডার আমি জীবনের প্রথম ওই প্রজেক্টে সাউন্ড রেকর্ডিস্ট হয়েছিলাম। একটা জুম নিয়ে কীভাবে কী করতে জানি না, আমার খালি মাথায় ছিল 7 এবং 8-এর মধ্যে গেইন নিতে পারলে আমি মোটামুটি সেট। তো ওই ভাঙা ভাঙা জ্ঞান নিয়ে ওইটা করে করে শিখলাম আর কি। সো কাউকে যেহেতু আমি এখনও পারিশ্রমিক দিতে পারি নাই, বাজেটটা এখনও খরচ কত হয়েছে সেটাও আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, বা এই ছবির যে বাজেট সেটাও আমি ক্লিয়ারলি বলতে পারছি না, কারণ ওই যে পারিশ্রমিক কার কত হওয়া উচিত সেটাও আমি নির্ধারণ করতে পারছি না এখনো। কিন্তু মানে আমার টিমমেটদের যাদের সাথে কথা বলছি, যে কালার স্টুডিওতে কালার করছি, সাউন্ড স্টুডিওতে সাউন্ড করছি, তারাও আমার স্বপ্নের সাথে অ্যালাইন ছিল। এবং তাদেরকে যখন আমি টাকা দিতে চাই বা পারিশ্রমিক দিতে চাই, তখন তারা বলছে এটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট ছিল, পছন্দের প্রজেক্ট ছিল, এবং আপনি পরে আবার ছবি বানান, ওই ছবির জন্য আমরা পয়সা নিব যদি আপনার পয়সা হাতে থাকে। সো সেই জন্য আমি আসলে বাজেট নির্ধারণ করতে পারি নাই। তবে যদি আপনি বাজেট নির্ধারণ করতে পারেন, বর্তমান বাংলাদেশের বাজার মূল্যে এই যে মানুষরা শ্রম দিছে, স্কিলফুল মানুষরা শ্রম দিছে, ক্রিয়েটিভ শ্রম দিছে, তাদেরকে টাকা পয়সা দিতে গেলে এটা হচ্ছে লক্ষ লক্ষ টাকা পার হয়ে যাবে বলে আমার মনে হয়। কারণ সাউন্ড স্টুডিওতে আপনাকে দিতে হবে অনেক টাকা। আমার যে ক্রিয়েটিভ সুপারভিশন করছে আমার মেন্টর, তাকেও তো একটা পারিশ্রমিক দেওয়া উচিত। তো সেটা আমি জানি না কত হওয়া উচিত। তো এই হচ্ছে বাজেটের গল্প। এই কিন্তু একটা সিক্রেট বলতে পারি যে 2000 টাকার ভিতরে শুটিং করে আসতে পারবেন যদি আইডিয়া স্ট্রং থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টিম। বন্ধু হোক, সিনিয়র বন্ধু হোক, জুনিয়র বন্ধু হোক, যে কেউই অ্যালাইন হয় আপনার স্বপ্নের সাথে, এই মানুষগুলো এক হইলে, এক একজন এক একটা শ্রম ভাগাভাগি করে নিলে 2000 টাকায় ছবি বানানো সম্ভব। মানে আমি অ্যাটলিস্ট পারছি। তো আরেকটা মজার কথা, আপনারা ওই যে শিল্পকলার পুরস্কার বিতরণী যখন হয়, তখন চিটাঙের এক ভদ্রলোক ডকুমেন্টারি বানাইছিল আমার মতোই। তো উনি একটা ছবি বানাইছিলেন, ভাই মনে হয় দেখছিলেন, ওই যে
জ্যাকপটের জাহাজগুলাকে সমুদ্রের পানির নিচে থেকে তোলার একটা ওই সাবজেক্টটা নিয়ে একটা ছবি বানানো। তো এই ভদ্রলোক পুরস্কার পাওয়ার পরে মঞ্চে অভিব্যক্তি জানাইছে, বলছে যে আমি তো আমার ছোট ছোট কাজিনদেরকে নিয়ে টিম বানায় ছবি বানাই যখন চাকরি বাকরির ছুটি থাকে। তো এই ছবিটা বানাইতে আমার তেমন একটা টাকা খরচ হয় নাই, জীবনে 2টা ছবি বানাইছি, 2টাই লাভে আছি পুরস্কার পাওয়ার পরে। তো সেই হিসাবে ওনার কথা মতো আমিও লাভে আছি, কিন্তু যেই পরিশ্রমটা এবং যেই সময়টা ব্যয় হয়েছে এইটার তো কোনো ড্যামারেজ নাই, মানে তাদেরকে পারিশ্রমিকও দিতে পারবো বলে আমার মনে হয় না সেই তুলনায়, বা সেই স্কিলের গ্র্যাটিটিউডে কিভাবে দিব সেটাও আমি এখনো কনফিউজ। খুব সম্ভবত আমি আরও ছবি বানাবো যেটা একটা সিনেমার ইকোসিস্টেম হিসেবে আরও কয়েকজন মানুষ যারা আমার টিমে ছিল তাদেরকে আরও হেল্প করবে। মানে এই ছবি বানানো ছাড়া আমার হাতে আর দেওয়ার কিছু এই মুহূর্তে নাই। সো আরও কারো কোনো জানার কিছু থাকলে, কারণ এটা তো খুব ক্লোজ, আপনারা অত দূরের কেউ না, অনেক সিক্রেট জিনিসও জানতে চাইলে জানতে পারবেন। জি, এটা একটু বেশি সিক্রেট হয়ে গেছে, এটা একটু বেশি সিক্রেট হয়ে গেছে, তারপরে আমি একটু মানে যতটুকু বলা যায় বলি। ওনার পরিচয় পাইছিলাম হচ্ছে কোভিড পরবর্তী সময় আর কি। কোভিডের সময় আপনারা হয়তো বা অনেকেই ক্যাম্পাসে আসেন নাই, তো আমরা কিছুদিন টকডাউনের থেকে বাসায় থেকে একটু মোটাসোটা হয়ে বের হয়ে টিএসসি আসছিলাম, এবং এসে দেখি এখানে ধরেন টিএসসির ঘাসগুলো এত বড় বড়, ভেতরের ঘাসগুলো এত বড়, বাইরে ঘাস, চায়ের ঘাস, ওইখানে ঘাস ডিঙায় যাইতে হইতো। তো মানে ওই সময়ে আমরা হচ্ছে ওনাকে পাইছি, কারণ আড্ডা মারার লোক নাই বা খুব কম মানুষ আসতেছে ইয়ে করে। তো একটা স্পেশাল ড্রিঙ্কের খোঁজে ওনাকে পাইছিলাম আর কি। হ্যাঁ, ওইটা আপনারা গেলে খাইতে পারবেন, ওইটা রাশিয়ার বাচ্চারা খুব পছন্দ করে, ওইখান থেকে ওই ফর্মুলাটা নেওয়া। এটার নাম বলে কেভাস। বিটরুট দিয়ে হয়, আদা দিয়ে হয়। এই কেভাসটা খুবই ইন্টারেস্টিং ড্রিঙ্ক, হ্যাঁ দামও খুব কম। হ্যাঁ, সো আপনারা খেয়ে দেখতে পারেন। তো ওই কেভাসটা খাওয়ার জন্য বেসিক্যালি গেছিলাম, যে ওকে ঠিক আছে এত কাছে একটা ইন্টারেস্টিং ড্রিঙ্ক কনকর্ড টাওয়ারে। হ্যাঁ, এটা এই যে ওনার ক্যাফেতে উনি নিজে বানায় আর কি। কনকর্ড টাওয়ারের সংহতি প্রকাশনের আউটলেটটা আছে না, আউটলেটটা বইয়ের দোকানটার ঠিক উল্টা পাশে, সংহতির ঠিক দেয়াল ঘেঁষে যেটা, ওইখানেই গেলেই দেখতে পারবেন অনেক মানুষ। তো ওই কেভাস খাইতে গিয়ে আসলে শুধু কেভাস খাওয়াই হয় নাই, রদ দেখা হয়েছে, কলা বেচা হয়েছে। এবং ওই লোক যখনই বুঝছে যে আমি ছবি বানাইতে চাই, ছবিতে কামলা দিচ্ছি, বিজ্ঞাপনে কামলা দিচ্ছি, শেখার চেষ্টা করতেছি, তখনই ওনাকে আমাকে এই আলাপগুলো পারা শুরু করছে যে ভাই আমিও ছবি বানাতে চাই। আপনি গিয়ে দেখেন, উনিও আপনার সাথে সেম স্বপ্নটাই শেয়ার করবে যেটা হয়তো বা আপনি দেখছেন। এই হলো আরেকটা সিক্রেট। আর কি কি জানতে চাই ও কেভাস খেয়ে দেখতে পারেন, আমার জিঞ্জার আর বিটরুটটা খুব ভালো লাগে। উনি বলতেছিলেন আর কি যে আমার ক্যাফের তো কোনো নাম হইল না। হ্যাঁ, কারণ আসলে তো মানে ওনার ক্যাফেটা অনেকে তো জানে না, তো আপনারা যাইতে পারেন আর কি, ভালো অনেকক্ষণ বসে আড্ডা মারা যায়। বাংলাদেশে ক্যাফেতে বসে কথা বলা যায়, এটা খুব রেয়ার। হ্যাঁ, তো আপনারা যাইতে পারেন। আরও কোনো কিছু, যে ক্যামেরা কি কেমনে করছেন, হাতে না ডান্ডিতে লাগায়া? কারণ আমরা যখন আপনার মতন বয়সে ছিলাম তখন সবাই বলতো সিনেমা দেখি, ওয়াও হোয়াট আ সিনেমাটোগ্রাফি, খালি সিনেমাটোগ্রাফি আর কিছু না, সুন্দর। আর বরং এই যে প্রথম আলোর পুটুন দ্বারা লিখতে হচ্ছে রং বিন্যাস খুব ভালো হয়েছে। কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনাদের কাছে রাখতে চাই, আমরা তো সীমাবদ্ধতা নিয়ে খুব কপ চাইলাম আজকে, বেসিক্যালি আমি কপ চাইলাম, আপনারা তো শুনলেন। তো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আপনাদের মতন যখন কর্মী ছিলাম তখন হচ্ছে কিউ আসছিল, কিউ একটা ফিল্ম মেকার, ডক্টর গান্ডু, আপনারা অনেকে হয়তো চিনবেন। হ্যাঁ হ্যাঁ, কৌশিক মুখার্জি, কিন্তু উনি কিউ নামে এখন পরিচয় দিতে অনেক বছর ধরে খুব ইয়ে করে। তো ওনার একটা ছবি আছে, সেটা দেখছেন কিনা কেউ? কয়েকটা ছবি আছে, গান্ডু আমার খুব পছন্দের ছবি। অনেক আগে দেখছিলাম আমি, পরে ইউনিভার্সিটিতে আসার পর দেখলাম যে আমার মতন এটা অনেকে ছবি দেখছে এবং তাদের পয়েন্ট অফ ভিউগুলো জানলাম, দেখলাম যে না মোটামুটি ভালোই পড়তে পারছিলাম ছবিটা।
তো সেটা নিয়ে আমি এত বেশি কনফিডেন্ট ছিলাম, কেউ একবার ডিএফএস এর আমন্ত্রণে আসছিল এবং আমার মনে আছে এইদিকে একটা চেয়ারে বসে নিত ভাইয়ের কাছে উনি খাইতে চেয়েছিলেন, তোমরা গরু মাংস টাংস খাও না, তো ওনার জন্য আমরা লাল ভোলা কানা ভোলা নিয়ে আসছিলাম মিতালি থেকে। সেটা গল্প না, গল্প হচ্ছে আমরা অডিটোরিয়ামে ওনার ছবি নিয়ে আলাপ করতেছিলাম। তো আমি খুব সামনে বসছি এবং আগ বাড়ায় পাকনামি করে এবং আবার নার্ভাসও হয়ে গেছি যে কথাও বলতে পারছি না। তো উনি হঠাৎ করে বললেন যে আপনারা সবাই আমার ছবির ফ্যান, আপনার এই ছবির কথা শুনতে আসছেন, আমার কথা শুনতে আসছেন, কিন্তু আমার গান্ডু ছবিটা তো সবাই আপনারা দেখছেন, কিন্তু আমি ওইখানে কি বলতে চাইছি সেটা কি আপনি বুঝতে পারছেন, কেউ বুঝতে পারছেন? আমি কোনোভাবে কথাটা গুছায় উঠতে বলতাম, এত বছর আগে দেখছি কিন্তু মানে এত এক্সাইটেড ছিলাম বলতেই পারি নাই। এবং ধরেন 1-2 জন বলছে আর কি, কিন্তু মানে ঠিকঠাক ওনারাও গুছায় বলতে পারেন নাই। তো আমি ওই আফসোসটা হয়তো সারা জীবন বয়ে নিয়ে বেড়াবো যে আমি আপনার ছবিটা ঠিকঠাক পড়তে পারছি, কিন্তু আপনি কনক্লুড করছেন যে কেউ আমার ছবিটা বোঝে না এখানে। তো আমি ওই বোঝাবুঝির প্রশ্ন করতেছি না, আমি বলছি যে পরে ওনার আরো হ্যাঁ বাবার মতো বাবাও যেমন ওনাকে একসাথে হাফেজ এবং হ্যাঁ বানাতে চাইছিল, পারে না কিছু জানি। হ্যাঁ ওনার হচ্ছে অবস্থা যে সেটাই, কিন্তু ধরেন যে কি বলে শেষ দিকে তো উনি আমরা শেষ করে ফেলবো, কারো তারা থাকলে চলে যেতে পারেন। আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে যে পার্সোনালি আমি যদি ওনার সাথে রিলেট করি যে বেসিক্যালি যে উনি সংকোচ থেকে এই জিনিসটা করতে পারেন। সংকোচও ঠিক না, এটা না যে উনি পারবে না পারবে না, মানে ওনার মনে হচ্ছে যে টাকা হাতে আসলে আমি হয়তো পেরে যেতাম, বাট আলটিমেটলি টাকা হাতে আসলেও যে উনি এটা করতে পারবে সেটা নিয়েও কিন্তু ওনার মধ্যে একটা দ্বন্দ্ব আছে এইটাই যে আমি টাকা ওনার মনে মিডিয়াম। উনি এখন শর্ট ফিল্ম একটা বানাইছে, জীবনে 2টা বানাইছে, কিন্তু সেটা কোনো প্রিজার্ভ করতে পারেন নাই উনি। তো এখন একটা ফিচার ফিল্ম বানাইতে তো অনেক টাকা লাগে, এটা সত্যি। আমি যে এই ছবি বানাইছি উনি কিন্তু সঠিক প্রশ্নটাই করছে যে আপনার বাজেট কত ছিল, মানে আমি কিন্তু টাকা ছাড়া পারি নাই, হয়তো পারতাম, আরেকটু চেষ্টা করলে পারতাম, কিন্তু পারি নাই। কিন্তু তার মানে কি ওনার তো আরও ফিচার লেন্থ, ওইটা বানাতে তো কিছু না কিছু লাগবে, অ্যাটলিস্ট ক্যামেরাটা তো 12-13 দিন শ্যুট করতে হবে। 12-13 দিনের জন্য ক্যামেরা যদি উনি ম্যানেজ না করতে পারে উনি কীভাবে বানাবে? সো ডিরেক্টলি বলাও যায় না যে টাকা থাকলেও বানাইতে পারবে না। আবার আপনি মানে এটাকেও বলতে পারেন যে আপনার যদি এত ইচ্ছা থাকে তাহলে কেন পারতেছেন না, কিন্তু দেখো আবার কন্ট্রারি ওনার ফ্যামিলি আছে, এই আর্নিংটা ওনার এই ক্যাফে থেকে আসতেছে, সেটাও এক ধরনের একটা সীমা, সেটাও ওভারকাম করতে হইতে পারে। যেমন ধরেন আমি আমার লাইফস্টাইল, অনেকে বলে না যে ছবি যারা বানায় এরা তো সব ইনডিসিপ্লিন, ঠিকঠাক নাই, হ্যান ত্যান। আমার কাছে মনে হচ্ছে এটা একটা অদ্ভুত ডিসিপ্লিনেরও ব্যাপার, ইভেন খাদ্যাভ্যাসও জড়িত আছে, ফিটনেসেরও কথা আছে। আবার ধরো যে কথা যে বাংলাদেশের শুটিংয়ে গেলে দেখবা যে কালাবোনা খাওয়ার একটা চল আছে, হেভি শুটিং হচ্ছে, সবাই খুব পরিশ্রম করতেছে, কালাবোনা না থাকলে চেতে যাবে, হ্যাঁ মিয়া কালাবোনা নাই, মানে এটা একটা কালচারে দাঁড়াইছিল আর কি। তো মানে আমি বলছি যে সব কিছুই দরকার, কিন্তু এগুলো মিনিমাইজ করেও ছবিটা বানানো যায়। উদাহরণ হিসেবে আমাকেও বলতে পারেন যে মোটামুটি বানায় ফেলছি আর কি, ডিফিকাল্টিস ছিল, ক্যামেরা নাই, এক বাইরে বুজিং বাজিং দিয়ে বলছে, ওই যে আছে না যে ভাই ব্যাট আপনার, তাহলে আপনি আগে ব্যাটিং করবেন, ভাই ক্যামেরা আপনার, আমি তো চালাইতেও পারি না, আপনি সিনেমাটোগ্রাফিও করে দেন। উনি দুর্দান্ত সিনেমাটোগ্রাফি করছে আর কি, এবং এত সুন্দর। জি 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 প্লিজ জি হ্যাঁ মনস্তত্ত্বকে খোঁজে। মানুষের সাইকোলজি ভালো মতো জানা থাকে, দেন দ্যাট ক্যান বি আ গুড ফিল্ম। এবং বাজেটটাকেও মোটামুটি ভাবে মিনিমালিস্টিক জায়গাতে আনা যেতে পারে। কিন্তু লাইফ ফ্রম ঢাকা আমি যতটুকু জানি 10-12 লাখ টাকার মধ্যে মনে হয় উনি, হ্যাঁ টোটাল একটা ফিচার ফিল্ম। আমি তো শুনছি আরো কম টাকায় বানাইছে। সো মানি ম্যানেজমেন্ট জি যে ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল যে একটা লিটারেসি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় আছে
মানে সিনেমার বিষয়বস্তুটা হেল্প করতে পারে বা এক ধরনের গাইডেন্স আছে আর কি। যখনই বিশ্বতে থাকে তখন ইউ হ্যাভ মানি ম্যানেজমেন্ট স্কিলস অ্যান্ড যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজিক্যাল। হিউম্যান সাইকোলজি যদি বোঝা যায় তাহলে ক্যারেক্টারগুলোকে সেভাবে ডিজাইন করা যায় এবং লাইফ ফ্রম ঢাকাতে কিন্তু একটা সিঙ্গেল প্রোটাগনিস্ট সাজ্জাদ, সাজ্জাদকে কেন্দ্র করে যে সারাউন্ডিং ক্যারেক্টারসগুলো ছিল সেগুলো যেভাবে তাকে সাপোর্ট করে, জি ন্যারেটিভটাকে পুশ করে, একটা যে একটা মোরাল একটা অ্যাম্বিগুইটিতে নিয়ে রাইট একদম একদম ক্লাইম্যাক্স শেষের দৃশ্যটাকে। তো ইটস অল অ্যাবাউট সাইকোলজিক্যাল মাস্টারি। তো একটা ভালো সিনেমা বানানোর জন্য সবসময় যে টাকা লাগবে সেটা না, মানি ম্যানেজমেন্টের দরকার আর সাইকোলজিটা দরকার। রাইট। এবং এই জিনিসগুলো না আমার কাছে মনে হয় আসলে মেধা সত্যি এটা মেধার বিষয়। আমার কাছে রাদার লাগে চর্চা বা লেগে থাকা। এটা আসলে হয়তো বা সবাইকে দিয়ে ভালো না, তাহলে তো সবাই সাথ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো কথা, আমি আপনার সাথে একমত। আমি একটা উদাহরণও দিতে পারি। বুঝতে পারছি, বুঝতে পারছি। বা সব ইন্ডিভিজুয়ালি তো আলাদা, সবাই তো আলাদা, তবে এই বৈচিত্র্যটাই আসা উচিত। একটু ছোট করে একটু বলতে চাই আপনার সাথে, যেমন ওই যে বলছিলাম আমার প্রথম ভালো লাগার ছবি হচ্ছে ধুম। তারও আগে হয়তো বা আমি ওই যে মেঘের অনেক রং বিটিভিতে একটু ছেড়ে ছেড়ে দেখতাম যখনই পাইতাম শুক্রবারে, বিশেষ করে মার্চ মাসে বা ডিসেম্বর মাসে। হ্যাঁ, তো ওই ছবিটাতে আমি খুব মনোযোগ দিয়ে দেখার সময় পাইতাম না, বিজ্ঞাপন হইতো, ব্রেক হইতো, অর্ধেক দেখতাম, সবসময় টের পাইতাম না। তো সেই অর্থে বলছিলাম যে ধুম ছবিটা আমি খুব মনোযোগ দিয়ে অনেকবার দেখছি। তো তখন আমার খুব ভালো লাগতো যে ধুম মাচালে গান শুনলে মনে করে শরীরটা জোশ আয়া পড়ে। তো সেই ছবির পছন্দ একটা। আর ইদানিংকালে আমার যেই ছবিগুলো পছন্দ হয় তার মধ্যে একটা ছবির উদাহরণ দেই। সেখানেও আপনি যেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিংবা মোরাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, বা আমি একটু অন্যভাবে বলবো নিজের ক্ষেত্রে, আগে একটু উদাহরণটা দিয়ে নিই। যে আমি এখন ধরেন কথা আমার একটা পছন্দের ছবি হচ্ছে রবেন উসলানদের ফোর্স মেজিওর। আপনারা দেখছেন কিনা ছবিটা সিনপসিস আমি একটু বলে দিই, প্রেমিসটা, তাহলে আপনাদের অনেকের আগ্রহ হইতে পারে, কারণ আমার ওস্তাদদের একজন আমাকে এইভাবে বলছিল এবং আমি খুবই পছন্দ করছিলাম যে এই ছবিটা আমি দেখবো, এবং দেখার পর আমার খুবই ভালো লাগছে এবং এখন পর্যন্ত আমার খুব প্রিয় ছবি ফোর্স মেজিওর। এটা আপনারা যারা লয়ের আছেন বা ল নিয়ে ঘাটেন তারা দেখবেন যে এটা এমন একটা টার্ম যেটা হচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগ হইলে যেখানে কোনো আসলে ল খাটানো পসিবল না, সেরকম কোনো একটা সিচুয়েশন হইলে সেটাকে ফোর্স মেজিওর বলে এক ধরনের আইনগত প্রক্রিয়ার ভিতরে যায়। তো গল্পের সিনপসিসটা কি, যারা ছবি দেখছেন তারা আমার সাথে একমত হবেন হয়তো। গল্পটা হচ্ছে এরকম যে সিনেমার শুরু হয় সুইডিশ একটা ফ্যামিলি একটা হচ্ছে স্কি করার জন্য হলিডেতে ছুটিতে, হ্যাঁ, আলপসের একটা এরিয়াতে যায়, ট্যুরিস্ট স্পট, ভেরি পপুলার। ওইখানে ওরা ফ্যামিলি ধরে বাচ্চা হাজব্যান্ড এবং ওয়াইফ স্কিইং করবে, তাই তো। তো ওইটা করার জন্য তারা গেছে এবং অনেক দেশ থেকে ওইখানে অনেক ট্যুরিস্টরা আসে, ব্যাপক ব্যবসা হয়। তো সেইখানে গিয়ে ওরা খুব আনন্দের সাথে রুফটপে, পিছনে আলপসের বরফ দেখা যাচ্ছে, বিশাল বড় বড় পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে, সেখানে বসে তারা হচ্ছে লাঞ্চ করতেছে। তো হঠাৎ করে দূর থেকে অনেক ভূমিকম্পের মতন শব্দ হয়ে কেঁপে উঠছে। তো যারা রেস্টুরেন্টে আরো অনেক মানুষ খাচ্ছে তারা হচ্ছে দেখছে যে কি হইলো, এটা কি ভূমিকম্প হইলো নাকি হচ্ছে। তো পরে ওনারা খেয়াল করলে যে এটা অ্যাভালাঞ্চ হয়েছে, মানে বরফের চাই ভেঙে পড়ে আর কি, ভেঙে পড়ে দৌড়া আসে। তো এটা কি রিস্কি, ওরা ভাবা শুরু করছে এটা কি চলে আসবে নাকি আমাদের দিকে। রেস্টুরেন্টের লোকজন বলছে না আসবে না, প্যারা নাই এগুলা। তো এরকম করে ডিলেমা চলছে যে আমরা কি উঠবো, পালাবো নাকি বৈশাখ খাবো। তো এইভাবে ওই ফ্যামিলি মেম্বাররাও ওইটা করতেছে যে আমরা কি উঠবো নাকি পালাবো, দৌড় দিব নাকি হচ্ছে বসে খাবো, নিজেদের গল্প স্বল্প করবো। এরকম করতে দেখা যায় যে অ্যাভালান্সটা ওদেরকে ঘিরে কুয়াশার মতন অন্ধকার করে ফেলছে, মানে ওদের উপর দিয়ে চলে গেছে আর কি ঘুরা। তো যখন ডেনসিটি কমে আসছে, সবাইকে দেখা যায় যে ওই রেস্টুরেন্টের রুফটপে কেউ নাই, খালি বাচ্চা আর বাচ্চার মা একজনের ধৈর্য দাঁড়ায় আছে, বাকি সব পালাইছে। এই বাগুরা পার্টির মধ্যে আরেকজন হচ্ছে ওর হাজবেন্ড।
শুনতে ফানি লাগে, কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত যে মানে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি বাবা হয়ে কীভাবে আপনার আদরের সন্তানকে এবং ওয়াইফকে ফেলে রেখে গেলেন বিপদের মধ্যে, নাকি হচ্ছে আপনি জীবন বাঁচানোর যে হিউম্যান ইনস্টিংক্ট সেটা থেকে দৌড় মেরা গেছেন, এই প্রশ্নগুলো যখন শুরু হয়ে যায় তখন সিনেমাটা দেখবা শুরু হয়ে গেছে। মানে সিনেমার প্রথম প্রেমিসটা এরকম। তো আমি বলছি যে আপনার এই মনস্তত্ত্বের জায়গাটা তো এটা তো আর কি আমি দেখাইতে পারি না, সিনেমাতে এখনও মনের ভিতরে ঢোকার কিছু পদ্ধতি আছে, চেষ্টা করতেছে মানুষ আরও যে ওনার মনস্তাত্ত্বিক কোনো একটা ক্যারেক্টারের মনস্তাত্ত্বিক বিষয় আশয় বা সেটাকে কিভাবে বোঝা যায়। যেমন সাইকোলজির কেউ যদি থাকেন বুঝবেন যে মনকে আসলে দেখা যায় শুধুমাত্র এক্সটার্নাল বিহেভিয়ার দিয়ে, তো সিনেমাতেও সেটা ইউজ করি আমরা, এক্সপ্রেশনস দিয়ে বুঝি, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝি তার মনের ভেতর কী চলছে। একটা চমৎকার মিডিয়াম আছে যে মিউজিক দিয়ে বোঝা যায় সিনেমাতে, যেটা আমি এখনও নিজের সিনেমাতে ঘটাইতে পারি না, তেমন একটা আগ্রহীও না যে আমার সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কোনো কিছু গাইড করবে যে এখন দুঃখ এখন সুখ, কিন্তু ক্যারেক্টার কোনো একটা গান শুনতেই পারে চাইলে। তো সেটা বলছে যে মনের ভেতরে ঢোকার ক্ষেত্রে এখন আরও বেশি করে প্রবণতা দেখা যাচ্ছে। আমি নিজেও আমার যে কয়েকটা ছবির রাইটিং করছি, আসিফ কিছুটা জানে, ও রাইটার, যে ওই সময় কি ডিসিশন নেওয়া উচিত, কেন উচিত বা উচিত না, আমি কোনো দিব না, সিদ্ধান্ত দিতে চাই না, কিন্তু সিচুয়েশনগুলোই আমি ব্যাখ্যা করতে চাই, ওই ছবির মধ্যে এক্সপ্লোর করতে চাই। যেমন এই ছবিতে আমি চেষ্টা করতেছিলাম যে কেন বানানো সম্ভব হচ্ছে না, সো এটাও আপনি ওই মনস্তাত্ত্বিক পারসেপশন দিকে দেখাইতে পারেন। এখন দুইভাবে আলাপ করতে পারি যে বাজেট কম বলে কি আমি এরকম ছবির দিকে আগ্রহী হচ্ছি, নাকি বানানোর দিকে আগ্রহী হচ্ছি, নাকি আমার কাছে যদি 5 কোটি টাকা থাকতো আমি একটা তাণ্ডব বানায় ফেলতাম, বা ওই রকম একটা কথার কথা আমার তখন কি ওই রকম বানাইতে যাইতে পারতাম কিনা। তো বোথ ওয়েতে আমাদের ভাবার সুযোগ আছে। আমার মনে হয় যে বাজেটটা না, বরং চিন্তাটাই আমাদেরকে কম বাজেটে শ্যুট করার ক্ষেত্রে বেশি প্রভাবিত করতেছে। কারণ আমরা এখন বেশি সিনেমা নিয়ে ভাবা শুরু করছি, মানুষকে আবিষ্কার করার চেষ্টা করতেছি, বা যেই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় না। যেমন আমি শেষ করি, আপনাদের যাদের চলে যাওয়ার দরকার চলে যেতে পারেন। তো এই ছবিটার আগে আমি শহীদুল জহিরের কোথায় পাবো তারে এই গল্পটা থেকে ভীষণভাবে একটা মানে অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম, কারণ এটাকে কোনোভাবে আমি এইমাত্র ভাষায় ব্যাখ্যা করতে পারি নাই যে ওই হিউম্যান ইনস্টিংক্টটার নাম কি, কোন ইনস্টিংক্টটা যে আপনি যেটাকে সহজেই বলতে পারলেন যে উনি এটা পারবে না, করতে হইলেও পারবে না, কিন্তু এটার একটা ব্যাপার আছে, উনি তো সারা জীবন ধরেই চাচ্ছে তারপরেও পারতেছে না। তো কোথায় পাবো তারে আপনারা যারা গল্পটা পড়ছেন বা পড়বেন দেখবেন যে ওই যে নারিন্দায় বোধহয় না, নারিন্দার এক ছেলে, ইয়াং ছেলে, সে সারাদিন শুধু ডালপুরি খায়, বিকালে আড্ডা মারে, এবং তার একটাই হুদা ডাল হুদা আলু, সেই ডালপুরি খায়, আড্ডা মারে এবং মানুষের চেতায়, কারণ ওর একটা স্বপ্ন আছে। মহাখালীতে কোনো একবার গেছিল, ও বাসে দেখছে যে এক মেয়ে, সুন্দর একটা মেয়ে বাসের জানলা দিয়ে মাথা বের করে বমি করতেছে, এবং বমি করা শেষ করার পরে দুইজনে একটুখানি কথা বলতে পারছে বাস ছেড়ে দেওয়ার আগে, যে ওই মেয়েটার বাড়ি ময়মনসিংহ, ওই মেয়েটা হচ্ছে ওকে ঠিকঠাক ফুলবাড়ি আর ঠিকানাটা দিছে যে অমুক ধান ক্ষেতের পরে গিয়া তাল গাছ, তারপরে সাক্ষ্য লোকেট করা যায়, তাই না? কিন্তু আমার কাছে গল্পের এসেন্সটা একটু ডিফারেন্ট জায়গায় লাগছে, মানে আমি কোথায় কট খাইছি আর কি গল্পে, আমি কট খাইছি যে ওই ছেলেটাও যে আমি ওই মেয়ের লগে দেখা করবই, এবং দেখা করবো না আপনাদের লেগে আলু লেয়ামু, ময়মনসিংহে আলু হচ্ছে খুব ভালো হয়, এটা দিয়ে আপনারা ব্যবসা করবেন, নতুন ডালপুরি বানাবেন। তো এটা করতে করতে ও এলাকাবাসীর মধ্যে একটা আগ্রহ তৈরি করে ফেলছে যে ও বোধহয় এবার সত্যিই যাবে, এবং সে একদিন তার এক বন্ধুরে নিয়ে ব্যাগ কান্দে লেয়াম গাট্টি বসকা বাইন্দা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু ওই যে এটার পরে ওইটা, সেটার পরে সেটা, এই করতে করতে একটা সাঁকো ছিল, সেই সাঁকোতে ওইটা ও আর পার হয় না, কারণ ওর জুতা খুলে গেছে। ওই জুতার ফিতা বারবার লাগায়, ঠিকঠাক হয় না, আবার লাগায়, কিন্তু সাঁকোটা পার হইলেই দুইটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরে গেলেই বোধহয় ওই মেয়ের পাওয়া যাবে। কিন্তু ও সাঁকোটার মধ্যে সূর্য অস্ত যাচ্ছে, তাও হচ্ছে ও জুতার ফিতা বাঁধতেই আছে, না 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 জুতার ফিতা ঠিক হয় না, দাঁড়া বেটা জুতার ফিতাটা বাইন্দা আইতাছি,
ও বন্ধুটা পার হয়ে গেছে কিন্তু ও তাও দাঁড়ায় আছে, দাঁড়াও একটু, মানে ওর তো জুতার ফিতা প্রবলেম না, কিন্তু সেটা কি কারণে ও গেল না, আবার ব্যাক করে ময়মনসিং থেকে সে আবার ঢাকা আসছে এবং এসে আবার বলছে যে আবার যামু, আপনাকে লেগে আলু লে আমু, এই লে আমু, সেন লে আমু, আপনারা ডাল পুরি বানায় খাইবেন। তো ওই মানুষটার তো এটা দুঃখের গল্প, আমাদের তো হাসি লাগতেছে। আমি একভাবে ইন্টারপ্রেট করছিলাম যে ও মানুষটা শুধু হয়তো স্বপ্ন দেখাটাই পছন্দ করতেছিল, কিন্তু বাস্তবটা অনেক নার্ভাস করে দিছে তাকে যে কি হবে। হ্যাঁ, ও গল্পও সাজাইতে পারে যেগুলো সব ফেক, কিন্তু আবার সব কিছু মিলেও যাচ্ছে যে এটার পরে সেইটা। কিন্তু প্রশ্ন ওইটা না, প্রশ্ন হচ্ছে ও কেন তুই গেলি না, কেউ আজ পর্যন্ত জানে না। তো এই যে জানি না যে ব্যাপারটা, এই কেনটাই হচ্ছে আমার একটা ব্যক্তিগত আবিষ্কার। মানে সবাই তো ধরো যে সবাই তো আবিষ্কার করে, একটা বাচ্চা তো টেম্পারেচার আবিষ্কার করে ধীরে ধীরে, তাই না? তো সেই হিসাবে বলছে যে আমিও আবিষ্কার করছিলাম এরকম একটা হিউম্যান ইনস্টিংক্ট বা মানুষের এরকম একটা, হ্যাঁ মানে শহীদুল জহিরের লোকটা ওই যাবে যাবে বইলা ওর গল্পটা আর একটা রিয়েলিটি কনস্ট্রাক্ট করে দিছে, বানায় দিছে সোসাইটিতে আশেপাশে হতেই পারে, কিন্তু তুমি শিওর বলতে পারছো না তো। আমি আমার এরকম মনে হয়েছে কেমন যদি এখন ওই মাইয়ার সাথে দেখা করাটা হলো আর এই রিয়েলিটির বাইরে যাও, হ্যাঁ এটা কিনা আসলে খুবই এটা, হ্যাঁ ভয়েরও যে গিয়া কি না কি দেখি কি না কি হয়, যাবো এক সময়, আল্লাহ কোথার মতো এই আশাটা ধরে রাখাই। তো এটা আমি নিজের মধ্যে পাইছিলাম হচ্ছে কবে, ওই আমি তখন হচ্ছে নারিন্দা থাকতাম, আপনাদের এইখানে খুব কষ্ট করে ইউনিভার্সিটিতে আসতাম যাইতাম আর কি। তারপরে দেখলাম যে অনেকদিন পরে দেখলাম যে উল্লাস বাস নামে একটা বাস আছে, সেটাতে যাওয়া যায়, কিন্তু আমি ঘুরা 14 গোষ্ঠী ঘুরা লোকাল বাস ভেঙে ভেঙে আসতাম। সেটা গল্প না, সেটা গল্প হচ্ছে যে আমিও নারিন্দা থাকতাম। তো সেই সময় আমি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করছিলাম, হচ্ছে আমি গাড়ি চালাইতে পারি, আমাদের একটা গাড়িও ছিল, সেটা কালে ভদ্রে এখন আর নাই, এখন আমি বাইক চালাই, কিন্তু ওই লাইসেন্সটা আমার দরকার। কত বছর আগে অ্যাপ্লাই করছিলাম জানি না, আমি লাইসেন্স প্লেট প্রিন্ট হয়ে আমার কাছে খবর আসছে এটাই হয়েছে 3.5 বছর মিনিমাম। আমি যাচ্ছি না, কি কারণে যাচ্ছি না আমি নিজেও জানি না। মানে আমার একবার মনে হচ্ছে যে ওইখানে ইকুরিয়ার সামনে একটা ইউটার্ন, সেটা খুব রিস্কি লাগছিল আমার জীবনে, এখন যাব এইটা পার হবো কেমনে রাস্তা, কিন্তু আমি এখনো যাই না। যে পুলিশে ধরলে ভাই একটু দাঁড়ান, অনলাইনে গিয়া এই যে ভাই ছবি দেখেন, আপনি চেক করে দেখেন আমি লাইসেন্স আছে না নাই, কিন্তু আমি কেন যাচ্ছি না আমি নিজেও এখনো বের করতে পারি নাই। তো সেই ওই যেটা ধরা যায় না যে মনে কেন পারতেছি না, কেন করলাম না, ওই জায়গা থেকে এই ছবিটার এই ক্যারেক্টারের সাথে আমার মনে হয়েছে যে আমি ওনার ক্ষেত্রেও এই সেম জিনিসটা খেয়াল করতেছি। তো তারপরেও আমি জানি না এটা কি বা এটার কি নাম দেওয়া যায়। এটা ধরেন যে ওই যে হিচকক ইফেক্ট লেন্সের একটা ব্যাপার আছে না, যে হ্যাঁ একটা হিচকক ইফেক্ট একটা টার্ম ধরে, হ্যাঁ ভার্টিগো ইফেক্ট নাম দিয়ে দেওয়া গেছে। তো আমি এই জিনিসটাকে একটা নাম দিতে চাই, আমি এটাকে কোথায় পাবো ইফেক্ট বলে অনেকদিন ধরে ডাকতেছি যে এটা এরকম কি বানাইছে। তো এটা হচ্ছে আমার নির্যাস, কেন ছবিটা বানানোই লাগছে। আবার অবশ্য আমারও ঠেলে ধাক্কায় পাঠাইছে, এটা যে এমন না যে খুব আমি লাফায় গেছি। আমার অফিস থেকে আমার মেন্টর আমার টিমমেটরা ভাই চলেন এটাই করবো, এই ছবিটা আর না এই একটাই, আর ভালো লাগবে না, ওইরকম ধাক্কায় করায় ফেলছে আর কি। তো আমিও আটকায় ছিলাম। আপনাদের দিক থেকে আর কোনো প্রশ্ন জানার থাকলে বা কোনো আগ্রহ বা কোনো জায়গায় নিজে আটকায় খাইয়ে গেছেন যে ভাই রাইটিংয়ে এরকম লিখতে গেছি কিন্তু দেখি যে শালার বাজেট চলে আসে মাথায়, আর লিখতে পারি না। কারণ রাইটিংও কিন্তু বাজেট ধরেই লিখতে হবে, কারণ আপনি এখন সুপারম্যান স্ক্রিপ্ট লিখে ফেললেন, আপনার বাজেট নাই, স্ক্রিপ্ট হবে অবভিয়াসলি, সেটাও এনকারেজ করার মতন, কিন্তু আপনি যখন বানাবেন তখন আপনাকে রাইটিং থেকেও বাজেটটা মাথায় রাখতে হবে বা যে কোনো ডিফিকাল্টিস রাখতে হবে। আমার মনে হয় আর কোনো প্রশ্ন না থাকলে আমরা নিচে যাই, চাটা খাই।